সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের শুভকামনা জানাচ্ছি। আমাদের এই বাংলা ব্যাকরণ কোর্সের প্রায় আমরা শেষ পর্যায়ে আছি। আমরা হয়তো আর একটা দুটো ক্লাস করেই তোমাদের সাথে আমাদের ব্যাকরণের আলোচনা শেষ হবে। আশা করছি তোমরা আমার সাথে যুক্ত হয়ে পড়েছো। রাশিদুল রাসেল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহির আক্তার স্যার, আমাদের তাহির এতদিন কোথায় ছিল? হ্যাঁ, ভালো আছি। তাহিরার তো খবর নাই, প্রতিদিন আমি তাহিরের বোন তাহিরাকে খুঁজি। হ্যাঁ, মুনতাসির মামুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মামুন, ভালো আছি আমি। সাদিয়া তাপসী, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম গুরু সালাম, ওয়ালাইকুম আসসালাম শিষ্য। জহিরুল ইসলাম স্যার, কেমন আছেন? ভালো আছি বাবা। হাসান শাহরিয়ার লিখন, ভালো আছি। হ্যাঁ, পাঞ্জাবিতে স্যার অলওয়েজ হিট। পাঞ্জাবি আমার প্রিয় পোশাক আর কি, আমি খুব কমফোর্ট ফিল করি পাঞ্জাবিতেই, সেই জন্য হয়তো আপনাদের ভালো লাগে। ধন্যবাদ জিয়াউদ্দিনকে। শাপলা খাতুন স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি শাপলা। আচ্ছা, আমরা তাহলে শুভেচ্ছা পর্ব শেষ করে ব্যাকরণে ঢুকে পড়তে চাচ্ছি, কারণ আমাদের আর বেশি সময় নেই, তাই না? 41 আমাদের করোনার দুয়ারে। আমাদের পড়াশোনা প্রায় শেষের পথে, প্রায় আর হয়তো 2-4টা ছোট টপিক শেষ করলে আমাদের পড়া শেষ হবে। লাবণী সরকার, লাবণী ভালো আছি। লাবণী ভালো আছি। মোহাম্মদ মিজান, ওয়ালাইকুম আসসালাম মিজান। গাজী মইনুল ইসলাম স্যার, আপনার হাসিটা খুব মিষ্টি। হ্যাঁ বাবা, তোমাদের সামনে এলে আমার হাসি মিষ্টি হয়ে যায়। তোমাদের মতো মিষ্টি মিষ্টি শিক্ষার্থীদের সামনে দাঁড়ালে মিষ্টি না হয়ে পারা যায়, তাই না? হ্যাঁ। লিজা হোসেন, সুন্দর লাগছে স্যার, ধন্যবাদ লিজা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অভনি ইওনা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শিলা দাস, আদাব স্যার। আদাব। আলেক্স ডিকেন্স গানসলাভস, ওরে আল্লাহ, এত বড় নাম তো পড়তে পারছি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রিন্স জহির, আমার হাসির জন্ম খুব ভালো লাগে জহির, শুভকামনা তোমার জন্য, ধন্যবাদ তোমাকে। 5-12 কোশ্চেনের অ্যান্সার একটু বলবেন, ঠিক আছে? এই গত দিনের কোশ্চেনের উত্তরের সলভ একটু দাও তো, গত দিনের উত্তরের সলভ একটু দাও। রেকর্ড ক্লাসগুলো কি শেষে থাকবে না? থাকবে বাবা, রেকর্ড ক্লাসগুলি আরো কিছুদিন থাকবে, বেশ কিছুদিন থাকবে ইনশাল্লাহ। ক্লাসগুলি এই গ্রুপে থেকে যাবে, থাকবে বেশ কিছুদিন থাকবে। কতদিন থাকবে এক্সাক্ট করে বলা মুশকিল, তবে বেশ কিছুদিন কি থাকবে। বাগানে ফুল আছে, ফুল কি বচন? ফুল বহু বচন, বহু বচনের বিশেষ প্রয়োগ। জি, বহু বচন হবে। আর এই ক্ষেত্রে এক বচন বহু বচন দুটি বোঝায়। যদি এই প্রশ্নটি করা হয় এক বচন বহু বচন দুটি বোঝাবে। এটি মূলত গতকালের প্রশ্ন কঠিন ছিল না, প্রশ্ন কঠিন ছিল না, আপনার প্রস্তুতি হালকা ছিল। আচ্ছা, একজন 5 এবং 12 উত্তর জানতে চেয়েছে, আমি উত্তর দিচ্ছি। শামীম সুলতান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আমি শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করছি। আচ্ছা, 5 নম্বরের প্রশ্ন ছিল, কোন বাক্যটিতে এক বচন বহু বচন দুই বোঝায় না? তাহলে বাজারে লোক জমেছে, সিংহ বনে থাকে, বাগানে ফুল ফুটেছে। আমরা বলেছিলাম যে এই শব্দের লোক, সিংহ এবং ফুল এগুলি এক বচন শব্দ, কিন্তু প্রয়োগ করা হয়েছে বহু বচন।
শব্দগুলি এক বচন কিন্তু বাক্যে প্রয়োগ করা হয়েছে বহু বচন, ফলে এই জাতীয় প্রশ্ন এই বাক্য সম্পর্কে আসতে পারে যে এক বচন, বহু বচন, দুই বচন। মানে যদি আপনি আলাদা করে বলেন লোক, তাহলে এক বচন, ফুল এক বচন, সিংহ এক বচন, বাক্যে আবার প্রয়োগ করেছে বহু বচন। ক্লিয়ার? আর যেটা এটা করিমদের বাড়ি, তো করিমদের এক বচন না, করিমদের বহু বচন, কিন্তু এই বহু বচনটি একটা বিশেষ ভাবে গঠিত হয়েছে, যেটা আমি ব্যাখ্যা দিয়েছি গতদিন। আর 12 নম্বর মেবি বলছেন ভয়ে গা সমসম করছে। জি, এখানে আসলে আপনারা উত্তর অনেকে বলেছেন স্যার এটা অনুভূতি বা ভাব। ভাব তো অবশ্যই, কিন্তু ভাবের গভীরতা, ভাব তো অবশ্যই ভাই, কিন্তু কেমন ভাব? এটা গভীর ভাব। যখন ভয়ে গা সমসম করছে, বা ছি ছি তুমি এত খারাপ, বা বাহ বা হুররে, এগুলো শুধু ভাব না, কেমন ভাব? এগুলো গভীর ভাব, গভীর। আমি আবার বলছি ভাব তো অবশ্যই, যদি গভীর ভাব না থাকতো তাহলে আপনি উত্তর দিবেন অনুভূতি বা ভাব। গভীর ভাব না থাকলে অবশ্যই উত্তর দিতে পারতেন অনুভূতি বা ভাব, কিন্তু যেহেতু অনুভূতি বা ভাবের মধ্যে আবার এটা কি গভীর, কাজে গভীর থাকলে গভীরটাতে বেশি ভালো। আরেকজন বলেছেন 17 নম্বর বুঝাই দেন স্যার। যে 17 নম্বর বুঝাই দিচ্ছি পানির মতো সহজ। আচ্ছা, নরম নরম হাত আফিয়া গেলি 17 নম্বর প্রশ্নটি বুঝে এসেছে, কেমনে বোঝাই বলেন? নরম নরম হাত না ধরে কেমনে বোঝাবো বলেন? এটা ধরতে পারলে না বোঝানো যাইতো। আচ্ছা, আফিয়া গেলি এটি মজার কোশ্চেন করেছেন, নবম দশম শ্রেণীর বোর্ড কারণে এই উত্তরটি দেওয়া আছে, নরম নরম হাত সঠিকতা। আচ্ছা, এর ব্যাখ্যাটি আমি জানি আপনাদের পছন্দ হবে কিনা, যারা বোঝা মুশকিল, তারপরেও আমি এটা ব্যাখ্যাটা করছি। আচ্ছা, নরম নরম হাত এর উত্তর হচ্ছে সঠিকতা। এই উত্তরটা আমরা নিচ্ছি নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ থেকে, বুঝতে পারলেন? আচ্ছা, তো কেন এটি সঠিকতা? আফিয়া বেলি সবার জন্য বলছি। ধরেন রাস্তা দিয়ে যাচ্ছি, একজনের হাত খুব নরম, একটা আপার হাত দেখে বোঝা যাচ্ছে খুব নরম, তাহলে হাতটা চেপে ধরে বলা যাবে না যে আপা আপনার হাতটা তো খুবই নরম, আহ আপা কি নরম নরম হাত, বলা যাবে? থাপ্পড় মারবে না? বলা যাবে না। মানুষের বউয়ের হাত, মানুষের মেয়ের হাত যতই নরম নরম হোক, বলা যাবে না, কারণ এটা অনুচিত, অসঠিক। আর নিজের বউয়ের হাত যতই শক্ত হোক, বুঝতে পারলেন, তবু বলতে হবে যে নরম নরম। সঠিকতা দ্বারা বোঝায় যেটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যেই হাতটি আপনার জন্য, আপনি যে কোনো নরম হাত ধরে বলতে পারবেন না নরম নরম হাত। কোন হাত ধরে বলতে পারবেন? যে হাতটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক। অন্যের হাত যতই নরম হোক, বলা যাবে না যে নরম নরম হাত। বুঝা গেছে? নরম নরম হাতটি এখানে বোঝানো হয়েছে সঠিকতা, যেই হাতটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা যেই হাতটি ধরার আপনার অধিকার আছে, সেই হাতের ক্ষেত্রে বলা যাবে নরম নরম হাত। জি, কিছু কিছু এলোমেলো হয়ে গেছে। কি এলোমেলো হয়ে গেছে মুনতাসির মামুন বলেন? কিছু কিছু আমি বুঝি না আপনার কথা। কিছু কিছু তো কোনো অনির্দিষ্টতা বাচক সর্বনাম শুনে আমার লাগবে। কিছু কিছু বলতে কি অনির্দিষ্ট, কি এলোমেলো হয়েছে সেটা বলেন। জি, তো আমরা পড়ায় যাবো আর কি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো, যে বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা। যে বিনে মানে ব্যতীত, বিনে মানে ব্যতীত ভাই, বিনে স্বদেশী ভাষা, বিনে মানে ব্যতীত, আর এই দেশের মাঝে ব্যক্তি অর্থে। একের উত্তর বিনে ব্যতীত অর্থে, আর মাঝে সরি বিনে ব্যতীত অর্থে, আর এই দেশের মাঝে মাঝে ব্যক্তি অর্থে, ব্যক্তি। মিরাজ শেখ অনেক গভীর অগভীর বুঝি না ভাই, যেটা ব্যাখ্যা সেটা ব্যাখ্যা, আপনার পছন্দ হোক বা না হোক, কিন্তু যেটি ব্যাখ্যা সেটি ব্যাখ্যায়। আমি আবার বললাম এটি আপনার পছন্দ নাও হতে পারে, বাট ব্যাকরণ এইভাবে ভেবেছে যে নরম নরম হাত এটি সঠিকতা, অ্যাপ্রোপ্রিয়েসি অর্থে। জি, আচ্ছা, আমরা আজকে পড়ব, লেখেন জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন। জি, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যদিও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন।
প্রথম প্রশ্ন হবে, তো সে তেমন তো একটি বলেন না ভাই, খালি যদি এলোমেলো হয়ে গেছে কিছু কিছু এই বলে টাইম নষ্ট করেন তাইলে তো হবে না। এই যে যেমন মেয়েটা প্রশ্ন করলো যে স্যার এটার ব্যাখ্যাটা বুঝি নাই, তা আপনি যদি শুধু বারবার একই প্রশ্ন করতে থাকেন যে স্যার আমার কিছু কিছু এলোমেলো হয়ে গেছে, এইটা তো ভালো লক্ষণ না। দুই চারটা কি এলোমেলো হয়ে গেছে অন্তত দুই একটি নক করেন, আমি পারলে উত্তর দিব, তাই না? খালি যদি এটাই প্রশ্ন করতে থাকেন স্যার আমার কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, এটা তো কোনো প্রশ্ন না। এটা আপনার একটা পরামর্শ, এর উত্তর কি দিব বলেন মুনতাসির মামুন? প্রশ্ন করলে এক্সাক্ট প্রশ্ন করতে হবে যে স্যার আমার এটা প্রশ্ন, এটা বুঝি নাই, আমি কিছু কিছু বুঝিনি। আপনি যে কিছু কিছু কি বোঝেননি ভাই, আমি তো মানে জ্যোতিষ না, সত্যিকারী বাবা তাহেরি না যে চেহারা দেখে বুঝবো। তো লেখেন জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন জনক কে? প্রথম প্রশ্ন হবে জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্নের জনক কে? নিশ্চয় সবাই জানেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত সালে বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্নের প্রচলন ঘটানো হয়? 1847 সালে। 1847 সালে। কোন গ্রন্থে? লিখে নেন বেতাল পঞ্চবিংশতি। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, যে বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন বা বিরাম চিহ্নের প্রচলন ঘটানো হয় কত সালে? 1847 সালে। কোন গ্রন্থে প্রথম জ্যোতি চিহ্নের বা বিরাম চিহ্নের প্রয়োগ ঘটানো হয়? বেতাল পঞ্চবিংশতি। না বাবা তানভীর, ক্রিয়া কাল পড়াবো বাবা, কাল আজকে পড়াবো, যে আজকে আমার মাথায় আছে, আজকে বিরাম চিহ্নের পরে কাল, তারপরে পুরুষ, ইনশাআল্লাহ 2-3টা টপিক পড়িয়ে পড়াবো। বেতাল পঞ্চবিংশতি কাল লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত সালে বেরিয়েছে? 1847। বিদ্যাসাগরের প্রথম গ্রন্থের নাম কি? বেতাল পঞ্চবিংশতি। বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ কত সালে প্রকাশিত হয়েছে? অনেক একই উত্তর, কিন্তু অনেক রকম প্রশ্ন। আচ্ছা, জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন, ছেদ চিহ্নের সংখ্যা কয়টি? একটা কনফিউজিং কোশ্চেন। আপনাদের অনেক সময় এটা কোনো কোনো বইয়ের উত্তরটা আছে 11টি, কোনো বইয়ে 12টি, কোনো বইয়ে 14টি, কোনো বইয়ে 18টি, নানান ভাবে সোমবারে আমাদের শেষ ক্লাস, সাইফুল ইসলাম সাইয়েদ বাবা, আমাদের সোমবারে ইনশাআল্লাহ শেষ ক্লাস। আচ্ছা, তো জ্যোতিষ ছেদ চিহ্নের সংখ্যা কয়টি? যেই বইয়ে যাই থাক উত্তর দিবেন 11টি। উত্তর দিবেন কি? 11টি। শিক্ষার্থী বন্ধুরা, জ্যোতিষ ছেদ চিহ্নের সংখ্যা কয়টি? উত্তর দিবেন কি? 11টি। জি, 11টি যদি অপশনে না থাকে, কিছু কিছু ক্ষেত্রে যদি 11টি অপশনে না পান, তখন বিকল্প উত্তর দিবেন 12টি। বুঝা গেছে? জ্যোতিষ ছেদ চিহ্ন, বিরাম চিহ্নের সংখ্যা কয়টি? উত্তর দিবেন 11টি। যদি অপশন 11টি খুঁজে না পান তাহলে উত্তর দিবেন 12টি। জি, দেখেন এটা হচ্ছে দাড়ি, একটি প্রশ্ন চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, কোলন ড্যাশ, কোলন ড্যাশ, কমা, ইনভার্টেড কমা, সেমিকোলন, হাইফেন, ইলেক বা লোক চিহ্ন, ব্র্যাকেট বা বন্ধনী। দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, কোলন ড্যাশ, কোলন ড্যাশ, কি কমা, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাকে বাংলায় বলা হয় উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। এটা হচ্ছে কি? এটা সেমিকোলন, এটা হচ্ছে হাইফেন, এটা হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন। ইলেক বা লোপ চিহ্ন,
আর এটাকে বলা হয় ব্র্যাকেট বা বন্ধনী। এখন এখান থেকে দুটি জিনিস আমাদের বিসিএস বা অ্যাডমিশন বন্য সকল পরীক্ষায় দুটি জিনিস আমাদের পড়তে হবে, পড়লে ইনশাআল্লাহ প্রশ্ন পাবেন। একটু হচ্ছে কোন বিরাম চিহ্নে কতটুকু থামতে হয়, কোন বিরাম চিহ্নে কতটুকু থামতে হয় এটি একটি প্রশ্ন, আর বিরাম চিহ্নের প্রয়োগ বা ব্যবহার, সির্ফ দুটো জিনিস এখান থেকে আমরা শিখবো। শিখলে ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো পরীক্ষায় বাইরে লাগবে। একটু হচ্ছে কোন বিরাম চিহ্নে কতটুকু থামতে হয় প্রশ্ন হবে, কোন বিরাম চিহ্নে কতটুকু থামতে হয়। আর আরেকটা হচ্ছে বিরাম চিহ্নের প্রয়োগ, কোথায় কোন বিরাম চিহ্ন বসে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখে নিই। আচ্ছা, তার আগে একটা কথা বলে শেষ করি যে এই যে 1847 সালে বিরাম চিহ্নের প্রয়োগ ঘটানো হলো, 1847 সালে বিরাম চিহ্নের প্রয়োগ ঘটানো হলো, কিন্তু তার আগে কি কোনো তাহলে বিরাম চিহ্ন ছিল না? শিক্ষার্থী বন্ধুরা আমার কথাটি মনোযোগ দেন যে আমরা যে বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 সালে বিরাম চিহ্নের প্রয়োগ ঘটান, তো 1847 সালের আগে আপনারা জানেন যে উইলিয়াম কেরির কথোপকথন লিখেছে 1801 সালে। এমনকি তার আগে আপনাদের পদ্মিনী উপাখ্যান গঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত হয়েছে, ঈশ্বরচন্দ্র গুপ্তের কাব্যগুলি রচিত হয়েছে, এমনকি প্রাচীন মধ্যযুগের শত শত সাহিত্য রচিত হয়েছে। সেই সমস্ত সাহিত্যে কি কোনো বিরাম চিহ্ন ছিল না? ছিল। তাহলে বিদ্যাসাগর যে কেমনে আবিষ্কার করলো জ্যোতি চিহ্ন? বিদ্যাসাগরের পূর্বে একটি জ্যোতি চিহ্ন ছিল যাকে বলে আদি বিরাম চিহ্ন। কি বলা হয়? আদি বিরাম চিহ্ন। সেটা হলো দাড়ি। বিদ্যাসাগরের পূর্বে অর্থাৎ প্রাচীন যুগে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, কবিগান, হ্যান ত্যান, ঠিক আছে, এই সমস্ত কি গ্রন্থে তাহলে বিরাম চিহ্ন ছিল। কি ছিল? দাড়ি। দেখবেন এক দাড়ি আর দুই দাড়ি, সিঙ্গেল দাড়ি আর ডাবল দাড়ি, এক দাড়ি দুই দাড়ি, প্রাচীন সাহিত্য দেখবেন। বুঝতে পারলেন? বলছে প্রণমিয়া পাটুনি কহিছে জোড়া হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদা মঙ্গল কাব্য। কিংবা চর্যাপদে কাঁ দুর্বর পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে বৈঠা কাল। অর্থাৎ এই সাহিত্যগুলিতে প্রথম লাইনের পর এক দাড়ি, দ্বিতীয় লাইনে দুই দাড়ি। তার মানে বিরাম চিহ্ন বিদ্যাসাগর প্রচলন করার পূর্বেও বাংলা সাহিত্যে বিরাম চিহ্ন ছিল। কি ছিল? দাড়ি ছিল। তার দাড়িকে বলা হয় আদি বিরাম চিহ্ন। কি বলা হয়? আদি বিরাম চিহ্ন। আর এই দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, এই তিনটি চিহ্নকে একসাথে বলা হয় পূর্ণচ্ছেদ। কি বলা হয়? পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদ। কেন পূর্ণচ্ছেদ? পূর্ণ বাক্যের পরে বসে। পূর্ণ যে বিরাম চিহ্নগুলি পূর্ণ বাক্যে শেষে বসে তাদের নাম কি? পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদের সংখ্যা কয়টি? তিনটি। যদিও কোন কোন বই আছে চারটি, কিছু কিছু জায়গায় কিন্তু বিভ্রান্তি আছে। কেন চারটি বলেছে? এক দাড়ি আর দুই দাড়ি। এটি একটা ভুয়া উত্তর। দাড়ি তো দাড়ি, এক দাড়ি দুই দাড়ি, দাড়ি একটা বিরাম চিহ্ন, দাড়ি আবার দুই প্রকার, সেটা আলাদা কথা। বুঝতে পারলেন? তেমন ইনভার্টেড কমা একটা বিরাম চিহ্ন, কিন্তু সিঙ্গেল ইনভার্টেড এটা দুইটি বিরাম চিহ্ন ধরা যায় না। বিরাম চিহ্নের ইনভার্টেড কমা একটি, বন্ধনী একটি বিরাম চিহ্ন। বন্ধনী আবার তিন প্রকার। তো অনেক অগমগা জগা আছে যারা বুঝে নাই, তো এটাকে চারটা। পূর্ণচ্ছেদের সংখ্যা তিনটি। পূর্ণচ্ছেদের সংখ্যা হচ্ছে তিনটি। দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন। কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। তাহলে পূর্ণচ্ছেদে কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। দাড়িতে কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। প্রশ্ন চিহ্ন কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। বিস্ময় চিহ্ন কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। এমনকি কোলন, ড্যাশ এবং কোলন ড্যাশ এই সবগুলোতে থামতে হয় 1 সেকেন্ড। পূর্ণচ্ছেদে তো বটেই, কোলন, ড্যাশ এবং কি কোলন ড্যাশ এই তিনটি বিরাম চিহ্ন তথা এই ছয়টি বিরাম চিহ্নে থামতে হবে কতটুকু? 1 সেকেন্ড।
তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে শিক্ষার্থী বন্ধুরা যে কোলনে কতটুকু থামতে হয়, ড্যাশে কতটুকু থামতে হয়, কোলন ড্যাশে কতটুকু থামতে হয়, প্রশ্ন চিহ্নে কতটুকু থামতে হয়। তাহলে এই 6টি বিরাম চিহ্নে থামতে হবে কতটুকু? 1 সেকেন্ড। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, দেখেন এই যে কোলন ড্যাশ, এই কোলন ড্যাশ আমরা দেখেন সংখ্যা গুণে দেখেন জ্যোতি চিহ্ন 12টা লিখেছি, আমি উত্তর দিলাম 11টি, উত্তর দিলাম কয়টি? 11টি, কিন্তু এখানে সংখ্যা আছে 12টি। দেখেন এখানে 6টি, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 11টি উত্তর দিতে বললাম। শিক্ষার্থী বন্ধুরা এটা দেখো, এখন কোলন ড্যাশ, কোলন ড্যাশ, এই যে কোলন আর এই যে ড্যাশ, এই দুই মান মিলে আবার কি কোলন ড্যাশ, ওইটাকে আলাদা করে উত্তর মানে সংখ্যায় গণনা করা যাবে না। এটা আসলে আলাদা কোনো বিরাম চিহ্ন নাকি কোলন আর ড্যাশ মিলে কি কোলন ড্যাশ, বুঝতে পারলেন? এটাকে সংখ্যায় গণনা আমরা করব না। কেন সংখ্যায় গণনা করব না? যখন আমরা বর্ণমালা পড়েছি আমরা যে লিখেছিলাম যুক্ত খ মাকা ক্ষমা, এগুলোকে কি বর্ণমালার মধ্যে গণনা করেছিলাম? যদি বর্ণমালা এগুলি গণনা করি তাহলে কি ব্যঞ্জন 39টা হবে না 139টা হবে? এগুলো কোনো গণনা করি, আমরা ভাষা প্রয়োগ করি কিন্তু গণনা করি না। কেন? কারণ ওই যে 39টা ব্যঞ্জন তারা একটা আরেকটার সাথে কি জোড়া লেগে এই যুক্ত ব্যঞ্জনগুলি তৈরি করে। ঠিক তেমনি ভাবে এটি হচ্ছে যুক্ত বিরাম চিহ্ন, অর্থাৎ এই যে কোনো না ড্যাশ মিলে কি ব্যবহার করি আমরা। যদি প্রশ্ন ব্যবহারিক দিক থেকে কয়টি, ব্যবহারিক দিক থেকে, তাহলে বলবেন 12টি। ব্যবহারিক দিক থেকে কয়টি, প্রয়োগগত দিক থেকে কয়টি, তাহলে বলা যাবে 12টি। কিন্তু সংখ্যা কয়টি, সংখ্যা, তাহলে বলতে হবে 11টি। আচ্ছা, এইবারে দেখেন কমা ইনভার্টেড কমা কতটুকু জানতে হবে? 1 সেকেন্ড, 1 সেকেন্ড না সরি 1 বলার সময়, কমা এবং ইনভার্টেড কমা কতটুকু জানতে হবে? 1 বলার সময়, 1 বলার সময় অথবা 1 উচ্চারণের সময়। কমাতে কতটুকু জানতে হবে? 1 বলার সময়। ইনভার্টেড কমা কতটুকু? 1 বলার সময়। এখন শিক্ষার্থী বন্ধুরা তাহলে কমাতে বেশি থামতে হবে না দাঁড়িতে বেশি, বলেন তো? কমাতে বেশি থামতে হবে না দাঁড়িতে বেশি? আচ্ছা, দাঁড়িতে যদি বেশি হয়, কমাতে যদি 1 বলার সময়, আমি যদি 1 এইভাবে বলি তাহলে কি 1 সেকেন্ড লাগলো না বেশি লাগলো? আসলে 1 বলার সময় যে কতটুকু সেটি আমরা জানি না, তবে ব্যাকরণ বলে দিয়েছে 1 বলার সময় কতটুকু? 1-এর 4 সেকেন্ড। ইচ্ছা মতো 1 বললে হবে না, আপনি আরাম করে বলবেন তাহলে 1 অনেক সময় ধরে বলা যাবে, কিন্তু ব্যাকরণ বলেছে কতটুকু সময় বলতে হবে? 1-এর 4 মানে 1 সেকেন্ডে 4 বার 1 বলা যাবে, 1 সেকেন্ডে 4 বার 1 বলা যাবে, এমন করে 1 বলতে হবে। 1 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 দ্রুত বলতে হবে। এই কমাকে বলা হয় স্বল্পচ্ছেদ বা পাদচ্ছেদ। কমার অপর নাম কি? কমার অপর নাম স্বল্পচ্ছেদ বা কি বা পাদচ্ছেদ। কমার অপর নাম স্বল্পচ্ছেদ বা পাদচ্ছেদ। জি, নিচের কোনটি পাদচ্ছেদ, নিচের কোনটি স্বল্পচ্ছেদ? পাদচ্ছেদ বা স্বল্পচ্ছেদ, কমার অপর নাম পাদচ্ছেদ বা স্বল্পচ্ছেদ। আচ্ছা, ইনভার্টেড কমাকে তো বললাম যে ইনভার্টেড কমাতে থামতে হবে, কমা সমানই, কমা আর ইনভার্টেড কমা দুই কমাতে থামতে হবে কি 1 বলার সময়, 1 বলার সময় বা 1-এর 4 সেকেন্ড। এরপরে সেমিকোলনে থামতে হবে 1 বলার দ্বিগুণ সময়। 1 বলার কি? 1 বলার দ্বিগুণ সময়। সেমিকোলনে কতটুকু থামতে হবে? 1 বলার দ্বিগুণ সময় তথা
হাফ সেকেন্ড। কতটুকু সেকেন্ড? হাফ সেকেন্ড। এর অপর নাম অর্ধছেদ। কি নাম? অর্ধছেদ। সেমিকোলনে অর্ধেক সেকেন্ড থামতে হয়। কত থামতে হয়? হাফ সেকেন্ড, অর্ধেক সেকেন্ড। ফলে সেমিকোলনের অপর নাম কি? অর্ধছেদ। হাইফেনে কতটুকু থামতে হয়? কে বলতে পারবে হাইফেনে কতটুকু থামতে হয়? হাইফেনে থামতে হয় না, থামার প্রয়োজন নেই। মনে থাকবে, হাইফেনে থামতে হয় না, অর্থাৎ থামার প্রয়োজন নেই। হাইফেন ইলেক বা লোপ চিহ্ন, ইলেক বা লোপ চিহ্ন এবং ব্র্যাকেট বা বন্ধনী, থামার প্রয়োজন নেই। জি, তাহলে কোন বিরাম চিহ্নে বিরাম নেই বা কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না বা কোন বিরাম চিহ্নে বিরামের প্রয়োজন নেই? হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন এবং বন্ধনী, এই বিরাম চিহ্নগুলোতে থামতে হয় না বা থামার প্রয়োজন নেই। ওরে সারোয়ার হোসেন বাপ্পি গাধা, প্রয়োগ তো দেখাবো রে গাধা। শুরুতেই তো বলে দিয়েছি যে কোনটাতে থামতে হয় তা দেখাবো আর প্রয়োগ দেখাবো রে গুরু, শুরুতেই বলে দিয়েছি। তুই কি মাঝখানে মিস কল দিতে ঢুকেছিস? আমি শুরুতেই বলেছি বিরাম চিহ্ন কতটুকু থামতে হয় সেটা বলবো আর প্রয়োগটা দেখাবো। তাহলে এই বিরাম চিহ্নগুলোতে থামার প্রয়োজন নেই। তাহলে থামাথামের ব্যাপারটা আমরা বুঝে নিলাম যে দাঁড়ি, প্রশ্ন চিহ্ন, বিশ্বযোগ চিহ্ন, কোলন ড্যাশ এবং কোলন ড্যাশ এক সেকেন্ড থামতে হবে। কমা, ইনভার্টেড কমাতে এক উচ্চারণে বা এক বলতে যে সময় লাগে, সেমিকোলনে এক বলার দ্বিগুণ সময়, আর হাইফেন, ইলেক, লোপ চিহ্ন এবং বন্ধনীতে থামার প্রয়োজন নাই। এখন আমরা দেখবো যে প্রয়োগ, প্রয়োগটা দেখবো। এর আগে দেখলাম থামতে হবে, দেখবো প্রয়োগ। দাড়ি কোথায় বসে? দাড়ি, দাড়ি কোথায় বসে? মুখে নাকি বলেন? দাড়ি কোথায় বসে? পূর্ণবাক্যের শেষে। প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসে? পূর্ণবাক্যের শেষে। বিশ্বযোগ চিহ্ন কোথায় বসে? পূর্ণবাক্যের শেষে। যা বলবো উত্তর তাই, প্যারাসিটামল 3 বেলা নাকি? দাড়ি কোথায় বসে? একটি সাধারণ পূর্ণবাক্যের শেষে, একটি সাধারণ পূর্ণবাক্যের শেষে। প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসে? একটি প্রশ্নবাচক পূর্ণবাক্যের শেষে, একটি প্রশ্নবোধক পূর্ণবাক্যের শেষে। বিশ্বসূচক চিহ্ন কোথায় বসে? একটি বিস্ময়সূচক পূর্ণবাক্যের শেষে। কথা বোঝা গেছে? তিনটি পূর্ণবাক্যের শেষে কিন্তু আপনাকে স্পেসিফিক করে বলতে হবে দাড়ি কোথায়? সাধারণ পূর্ণবাক্যের শেষে, সাধারণ পূর্ণবাক্যের শেষে। প্রান্তিক বিরাম চিহ্ন উত্তর দিবেন 3টি। প্রান্তিক বিরাম চিহ্নের অ্যাকচুয়াল উত্তর হচ্ছে 3টি, যে দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিশ্বযোগ চিহ্ন। তবে যদি 3টি না থাকে তাহলে ওই যে বিকল্পে দু একটি মগা ব্যাকরণবিদের মতে 4টি, কারণ এক দাড়ি আর কি 2 দাড়ি। আমি আবার বলছি, আসলে প্রান্তিক বিরাম চিহ্ন অ্যাকচুয়াল উত্তর 3টি। তবে 3টি যদি না থাকে তাহলে বিকল্প উত্তর দিবেন 4টি। আচ্ছা, তাহলে এই 3টার ব্যবহার তো দেখানোর দরকার নাই। আমি ভাত খাই, দাঁড়ি। রহিম বাজারে যায়, দাঁড়ি। আমি কি ভাত খাবো? রহিম কি বাজারে যাবে? প্রশ্নবোধক চিহ্ন। তাই না? ছি, রহিম বাজারে যাবে। আমি ভাত খাবো। প্রয়োগ দেখানোর দরকার নাই, বলে দিলে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। এটা কোলন। কি কোলন কোথায় বসে? খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোলন কোথায় বসে? দেখেন, 1 নম্বর কোলনের ব্যবহার। নাটকের সংলাপের শুরুতে কোলন বসে। নাটকের সংলাপের শুরুতে কোলন বসে। তাহলে কোথায় বসে কোলন? সংলাপের শুরুতে। সংলাপ, নাটকের সংলাপের শুরুতে। যখন আপনি সিরাজউদ্দৌলা নাটক করবেন, সিরাজউদ্দৌলা,
বাংলা বিহার উড়িষ্যার শেষ অধিপতি আমি আপনার আদেই ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এই যে নাটকের সংলাপ মির্জাফর, দেখবেন চরিত্রের পরে কি কোলন দিয়ে সংলাপ, অর্থাৎ যখন নাটকের সংলাপ শুরু হয় চরিত্রের পরে আগে কোলন দিয়ে তারপরে কি, তারপরে সংলাপ শুরু হয়। আর কোথায় শব্দকে সংক্ষেপ করতে কোলন বসে, শব্দকে খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার এটি, শব্দকে সংক্ষেপ করতে কোন বিরাম চিহ্ন বসে, কোলন। শব্দকে সংক্ষেপ করতে ভালো করে মনোযোগ দেন। তাহলে একজন নাম মোহাম্মদ আব্দুল হাকিম, মোহাম্মদ আব্দুল কি হাকিম, তাহলে সে লিখছে মোহাম্মদ আব্দুল হাকিম, লিখছেন এমন করে। আসলে মোহাম্মদ শব্দটা তো অনেক বড়, তাই না, অনেক বড়। মোহাম্মদ, মোহাম্মদ শব্দটা আসলে এমন। তো এই যে এত বড় শব্দ আমরা না লিখে কি করেছি, শর্টকাট করেছি কি, এই যে। তো এইটা যারা লিখছেন, এবং মজার বিষয় দেখেন, ভালো করে শুনেন, এই যে আমি যা বলছি আরো মেলা কিছু ইউনিক বলেছি এবং আরো বলবো যেটা আর কোথাও নাই। আবু সিদ্দিক, ধন্যবাদ সিদ্দিককে। এই যে আপনি লেখেন মোহাম্মদ আব্দুল হাকিম, আসলে এটা হয়নি, এটা হয়েছে মো আহ হাকিম। আপনি মোহাম্মদ লিখতে চেয়েছেন কিন্তু আসলে শব্দটা হয়ে গেছে কি মো আহ হাকিম। মোহাম্মদ, মোহাম্মদ হতে হলে কোলন দিতে হবে, কোলন, কিন্তু আপনি দিয়েছেন বিসর্গ, এবং কেউ বোঝে না, কেউ না, 2-4 জন বোঝে, 99% মানুষ বোঝে না। কম্পিউটার দোকানে যাবেন, ওই ব্যাটা কোলন বোঝে না, বিসর্গ দিয়ে দিবে। আসলে আপনাকে লিখতে হবে ময়কার কোলন, এবার হবে মোহাম্মদ, কিন্তু আপনি দেন কি ময়কার বিসর্গ, বিসর্গ হচ্ছে হ, উচ্চারণ হচ্ছে মো আহ হাকিম। নাম কি মো আহ হাকিম। ভাইরা আমার, মোসাম্মদ, হ্যাঁ তাহিরা খাতুন, হ্যাঁ মোসাম্মদ তাহিরি খাতুন। এই যে মোসাম্মদ মার্কাস সাগার, আসলে আপনি দিয়েছেন বিসর্গ। যখন বিসর্গ দিলেন তখন আর মোসাম্মদ হয়ে গেল না, কি হলো, হলো মোসা তাহিরি খাতুন। মোসা বিসর্গ না, কি দিতে হবে, কোলন, কোলন। জি, ওই যে বাক্য শুদ্ধি যখন আপনি উত্তর দিবেন, বাক্য শুদ্ধ করো, কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, এইগুলো বুঝবেন না, বুঝবেন না বলে ভুল করবেন, আর নিশ্চিত উত্তর দিবেন যে আই এম শিওর, আই এম কি শিওর, শিওর আমার 110টা হবে। আসলে শিওরের মধ্যে যে কতগুলো ঘেঁষাত করে কেটে যাবে আপনি টেরও পাবেন না। বাজারের অনেক অগামগা জগা প্রচলিত বইয়ে এই সমস্ত ছোটখাটো বিষয় যে বই লিখেছে ওই বইটা নিজেও বোঝে না যে বাক্যটি ভুল। তাহলে কোলন দিতে হবে, বিসর্গ না, দুটি বিন্দু, দুটি কি বিন্দু, বৃত্ত না, দুটি কি বিন্দু, কোলন। এবং পরীক্ষা আসবে নিচের কোনটি কোলন, নিচের কোনটি কোলন, তাহলে কোলন দেখতে হবে, নিচের কোনটি বিসর্গ। হ্যাঁ, যে তাহিরি আমাদের আজকে আছে, হ্যাঁ, তাহলে মোসাহ লেখা যাবে না কিন্তু, তাই না, ইব্রাহিম, তাহলে মোহাম্মদ ইব্রাহিম লেখা যাবে না, মো ইব্রাহিম লেখা যাবে, কি লিখতে হবে, মোহাম্মদ। তো মোহাম্মদকে সংক্ষেপ করতে হলে কি করতে হবে, ময়কার কোলন। মোসাম্মদকে সংক্ষেপ করতে চাইলে ময়কার সাকার কোলন। বিসর্গ যদি দেন তাহলে উচ্চারণ কোলন কেন বসে, শব্দকে সংক্ষেপ করতে বললেন। আ আ ম স আরেফিন সিদ্দিক, আসলে আ আ ম স ভদ্রলোকের নাম না, ওই আয়ের একটা কি অ্যাব্রিভিয়েশন আছে, ম এর একটা অ্যাব্রিভিয়েশন আছে, স এর একটা অ্যাব্রিভিয়েশন আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখন দেখেন এই কি করছে, আধুনিক যুগে আবার কি করে, ইংরেজির অনুকরণে, ইংরেজ সাহিত্যের অনুকরণে কি করছে দেখেন, ডাক্তার ডয়াকারে কোলনের বদলে কি একটা ডট, ওই যে ইংরেজিতে যেমন ডিআর ডক্টর বা ডাক্তার, খায় ইংরেজি, চুলের স্টাইল ইংরেজি, পোশাক পরে ইংরেজি, প্রেম প্রীতি করে ইংরেজি, ওই শব্দ লেখে কি ইংরেজি। তার মানে বাংলায় আসলে একটা ডটের কোনো বিধান নাই, বাংলায় দুটা দিতে হবে কোলন, কিন্তু ইংরেজিতে যেহেতু ডিআর ডট এমডি ডট, এইবার ডাইরেক্ট কি ডাক্তার বা ডক্টর একটা ডট দিচ্ছে।
ভুল। বাংলা ব্যাকরণ অনুযায়ী কি ভুল। দুটো দিতে হবে, দুটো। ডাক্তার কোলন, এবার হবে ডাক্তার। কোলন, এবার হবে ডক্টর। কোলন দিতে হবে। তাহলে শব্দকে সংক্ষেপ করতে চাইলে কোলন দিতে হবে। আরেকটা জায়গায় কোলন বসবে। কোথায় কোলন বসবে? লিখে নেন, লিখে নেন। একটি অপূর্ণ বাক্যের পর আরেকটি বাক্যের অবতারণা করতে কোলন বসে। একটি অপূর্ণ বাক্যের পর আরেকটি বাক্যের অবতারণা করতে কোলন বসে। পরীক্ষা আসবে যে একটি অপূর্ণ বাক্যের পর আরেকটি বাক্যের অবতারণা করতে কি বসে, কোন বিরাম চিহ্ন বসে? তাহলে কি বললাম যে একটি অপূর্ণ বাক্যের পর একটি অপূর্ণ বাক্যের পর আরেকটি বাক্যের অবতারণা করতে কোলন বসে। এটা কেমন ব্যাখ্যাটা একটু বলি, যদি এই ব্যাখ্যাটি বোঝা আপনাদের জন্য একটু কষ্ট, তবু একটু বোঝাই। এর প্রয়োগ আমরা ভাষায় করি না, তবে লিখিত রূপে করি। ধরেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আলিয়ার সাথে ফোনে কথা বলছি। হ্যাঁ জান, কেমন আছো? আরে বলো না জান, হ্যাঁ তোমাকে যখন সামনে দেখি তখন আমি একেবারে কথা বলছি ফোনে, হঠাৎ করে পাশ দিয়ে ছাত্র যাচ্ছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম স্যার। এবার আমি কি করছি, ওই কথা বলার মাঝেই কিন্তু ওয়ালাইকুম আসসালাম বলে আবার কিন্তু কথাতেই আছি। তো এখন যখন আমি ধরেন নাটকের স্ক্রিপ্ট লিখি আমরা, বা চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখি, বা এরকম নাটকের স্ক্রিপ্ট লিখি, তখন হঠাৎ করে আমি বলছি জান তোমাকে দেখার পর ওয়ালাইকুম আসসালাম, তো এটা কি যে প্রযোজক বা পরিচালক ওই ব্যাপারটা কি বুঝবে? ফোনে কথা বলছি, জান তুমি কেমন আছো, তোমাকে দেখলে আমার ওয়ালাইকুম আসসালাম, তো এটা স্ক্রিপ্ট রাইটার যখন এটা লিখবে তখন এই ব্যাপারটা প্রযোজক বা পরিচালক বুঝবে না। তাহলে কি করতে হবে? জান তোমাকে দেখলে কোলন ওয়ালাইকুম আসসালাম, আমার মন খুশিতে ভরে ওঠে। এখানে বিষয়টা যারা নাটক পরিচালক বুঝে নেবে যে কোলন মানে একটা ঘটনার মাঝখানে হঠাৎ করে একটা সংলাপটি ঢুকে গেছে। এখন আমরা রাস্তাঘাটে তো আর এরকম করতে পারি না, বুঝেন নাই? জান তোমাকে দেখলেই ফোনে কথা বলছি কোলন ওয়ালাইকুম আসসালাম, এটা আমরা করতে পারছি না, বুঝতে পারলেন? আরেকটা উদাহরণ যদি বোঝায়, ধরেন আমরা অনেক সময় গ্রামের মহিলা দেখবেন নামাজ পড়তে বসেছে, আমার দাদি বা নানি টাইপের কেউ নামাজ পড়ছে বারান্দায়, হঠাৎ করে ঘরে কুত্তা ঢুকছে, সে কিন্তু সূরা তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই বলতে বলতে এই কুকুর সাই বলে কিন্তু আবার তেলাওয়াত করছে। এখন এটি তো ব্যক্তিগত জীবন, কিন্তু এখন দাদি তো আর বলবে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কোলন হের সেই। এখন এটা দাদির আর কোলন বলার সুবিধা নাই, মৌখিক ভাষায় কোলনের এই ব্যবহারটা নাই। তবে যখন আমরা ওই যে বললাম যে আমি একটা চলচ্চিত্র লিখছি, একটা নাটক আমি স্ক্রিপ্ট লিখছি, তখন আমি এমন একটা দৃশ্য দেখাবো যে দাদি নামাজ পড়ছে, আমার কুত্তাও ঢুকতেছে, দাদি আবার একজন আজান দিচ্ছে, দাদা আজান দিচ্ছে, হাই আলাস সালাহ হাই আলাস সালাহ। নাতি জিজ্ঞেস করছে দাদা ওই ঘাস কোথায় ফেলবো, তো এই আইলের হুড়ি ওই আইলে ফেলা, এই আইলের হুড়ি ওই আইলে ফেলা, মানে এই আইলের ঘাস ওই আইলে ফেলা। তো দাদার তো আজানের মধ্যে এটা নাই, কিন্তু নাতি যেহেতু জিজ্ঞেস করেছে, দাদা আজান দিতে দিতে কি হাই আলাস সালাহ হাই আলাস সালাহ, এই ক্ষেতের কি ঘাস ওই খেতে ফেলা, এই ক্ষেতের ঘাস ওই খেতে ফেলা, তো কোলন। তো একই বাক্যের একটা বাক্যের মধ্যে হঠাৎ করে যদি আরেকটা বাক্য ঢুকে পড়ে, তাহলে কি করতে হয়? কোলন দিতে হয়। তাহলে কোলনের তিনটি ব্যবহার, মূলত নাটকের সংলাপের শুরুতে কোলন বসে, শব্দকে সংক্ষেপ করতে কোলন বসে, এবং কি একটি অপূর্ণ বাক্যের পর আরেকটি বাক্যের অবতারণা করতে কোলন বসে। জি, মিস মানে অবিবাহিত মেয়ে, ফাতেমা মিস মানে অবিবাহিত মেয়ে মিস, আর মিসেস মানে বিবাহিত। যে ডাক্তার এবং ডক্টরের পার্থক্য সবাই বলা শুরু করে দিয়েছে, আমার বলা লাগলো না। ডক্টর যিনি পিএইচডি করেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেন, গবেষক যিনি তিনি ডক্টর,
আর যে এমবিবিএস করে সে হচ্ছে ডাক্তার, যে রোগী দেখে সে ডাক্তার, আর যে গবেষণা করে গবেষক সে হলো ডক্টর। আচ্ছা, এরপরে ড্যাশের ব্যবহার, ড্যাশ ব্যবহার কিসের? ড্যাশ, ড্যাশ, ড্যাশের ব্যবহার লেখেন। অপূর্ণ বাক্যের পরে ড্যাশ বসে, অপূর্ণ বাক্যের পরে ড্যাশ। আমি তোমাকে ড্যাশ, আমি তোমাকে ড্যাশ, মানে আমি তোমাকে কি বলতে পারিনি, বলার সাহস হয়নি, বাক্য শেষ করে দিয়েছি, কিন্তু বাক্য শেষ করলে হবে না, যখন লিখবেন। এখন আপনি মৌখিক ভাষায় তো হয়তো বলছেন না আমি তোমাকে ড্যাশ, আমি তোমাকে বলে থেমে যাচ্ছেন, কিন্তু যখন লিখবেন তখন লিখতে হবে আমি তোমাকে ড্যাশ দিয়ে দাঁড়িয়ে দিতে হবে। আমি আর আলিয়া প্রতিদিন সন্ধ্যাবেলায় ড্যাশ। আরো কিছু আছে, কথা পারলে বুঝে নেন, মানে আমি বক্তব্য শেষ করিনি, অপূর্ণ বাক্যের শেষে কি ড্যাশ, বাক্য শেষ হয়নি তাহলে ড্যাশ। আরেকটি প্রয়োগ আছে, বাক্যের মাঝখানে শব্দ বাদ দিলে ড্যাশ। আরেকটি প্রয়োগ কি, বাক্যের মাঝখানে শব্দ বাদ দিলে ড্যাশ। বাক্য আমি শেষ করেছি কিন্তু মাঝে কি একটা শব্দ বলিনি, আমি তোমার ড্যাশ চাই, আমি তোমার ড্যাশ চাই, তাহলে বাক্য শেষ হয়েছে কিন্তু মাঝখানে একটা শব্দ বাদ দিয়েছে, তাহলে ড্যাশ। মাননীয় স্পিকার আমি আবার ড্যাশ হয়ে গেলাম, মাননীয় স্পিকার আমি আবারও ড্যাশ হয়ে গেলাম। বাক্য শেষ করেছে কিন্তু মাঝে একটা শব্দ আমরা কি বলিনি, বলতে পারি। ছোটবেলায় খেলেছেন না ভাই শূন্যস্থান পূরণ, পড়েছেন না? বাংলাদেশ একটি ড্যাশ দেশ, বাংলাদেশ একটি ড্যাশ দেশ, বাংলাদেশ ড্যাশ ঋতুর দেশ, তাহলে বাংলাদেশ ষড় ঋতুর দেশ। জি, তার মানে দুটো জায়গায় অপূর্ণ বাক্যের শেষে ড্যাশ, অপূর্ণ বাক্যের শেষে ড্যাশ, আর বাক্য পূর্ণ হয়েও যদি মাঝে কোনো একটি শব্দ বাদ যায় তাহলে তার পরিবর্তে ড্যাশ। কোলন ড্যাশ, কোলন ড্যাশ। কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে কোলন ড্যাশ। কথার দৃষ্টান্ত, কথার দৃষ্টান্ত বা কোলন বোঝাতে। কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে কোলন ড্যাশ। কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে কোলন ড্যাশ। কেমনে কথার দৃষ্টান্ত বা বিস্তার কেমনে? আচ্ছা, এই প্রয়োগটিও আমরা অহরহ ভুল করি, তো ভুল করলে করবেন, আমি যেটা নিয়ম সেটা বলছি। কথার দৃষ্টান্ত বা বিস্তার বলছে বাংলাদেশের ভাষা আন্দোলনে অনেকেই শহীদ হয়েছে। আপনারা জানেন যে আমরা ৩-৪ জনের নাম জানি, কিন্তু অনেকেই শহীদ হয়েছে, অনেকে লাশ গুম করে দিয়েছে পাকিস্তান। তো বাংলাদেশের ভাষা আন্দোলনে অনেকেই শহীদ হয়েছে, যেমন এই যেমন বলে আমি যে নামগুলো দিব, অর্থাৎ কারা কারা শহীদ হয়েছে এটাকে আমি বিস্তার করবো। যেমন বলে আমাকে কি করতে হবে? কোলন ড্যাশ দিতে হবে। আমরা কিন্তু কোলন ড্যাশ দেই না, শুধু কেউ কোলন দেই, শুধু কেউ ড্যাশ দেই, কেউ কিছুই দেই না, লিখি। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক উপন্যাস লিখেছেন, যেমন চোখের বালি, নৌকা ডুবি, গোরা, ঘরে বেরিয়েছে। যেমন বলে আপনি কি কি লিখেছেন এটাকে বিস্তৃত জানাতে চান, তাহলে আপনাকে কোলন ড্যাশ দিতে হবে। তাহলে কোন শব্দ, কোন বাক্যে যদি আমরা কথার বিস্তার বা দৃষ্টান্ত প্রয়োগ করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের কোলন ড্যাশ দিতে হবে। কমার ব্যবহার, কমা, কমা কোথায় কোথায় বসে? কমা সম্বোধনের পরে কমা বসে, সম্বোধনের পরে, সম্বোধনের পরে কমা। ওহে মাঝি দয়া করে নৌকা ভেড়ান, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে। সম্বোধন পদ বলেছে না? বলেছি কারকের দিন, কারকের শেষে ক্লাসে। ওই অটো, ওই দোস্ত, ওই ভাই। তাহলে এই যে আমরা কি করলাম,
যে যখন কাউকে সম্বোধন করছি তো সম্বোধনের পরে কি বসে? কমা বসে। সম্বোধনের পরে কমা বসে। তারপর লেখেন প্রত্যক্ষ উক্তির শুরুতে, প্রত্যক্ষ উক্তির পূর্বে কমা বসে। প্রত্যক্ষ উক্তির পূর্বে, তার মানে আমরা যখন প্রত্যক্ষ উক্তি শুরু করব তার পূর্বে কমা বসে। যেমন রহিম বলল, রহিম বলল বলে কমা দিয়ে তারপর তো প্রত্যক্ষ শুরু করতে হবে যে আমি আজ ভাত খাবো না। মহানবী বললেন, মহানবী বললেন বলে কমা দিয়েই তো তারপরে কি শুরু করতে হবে। তোমরা কোরআনকে বুকে ধারণ করবা, কোরআন তোমাদের, আমি কোরআন রেখে গেলাম তোমাদের জন্য। তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যক্ষ উক্তি শুরু হওয়ার আগে কি করতে হবে? প্রত্যক্ষ উক্তির পূর্বে কমা দিতে হবে। দিন তারিখ মাস বছর লিখতে কমা। দিন তারিখ মাস বছর, দিন তারিখ মাস বছর। 20 ডিসেম্বর, 20 ডিসেম্বর কমা রবিবার কমা 1971। যখন আমরা এরকম করে লিখবো তারিখ বার বছর তখন কি করতে হবে? কমা। 7 মার্চ, তাই না? কি বার? রবিবার 1971। 21 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 1952। যখন আপনি দিন তারিখ বার মাস এগুলো লিখবেন তখন কি করতে হবে? কমা দিতে হবে। দিন তারিখ মাস বছর লিখতে মাঝে মাঝে কমা দিতে হবে। তারপরে ঠিকানার প্রতিটা অংশের পরে কমা। ঠিকানা, যদি আপনার ঠিকানা লেখা লাগে না, এখন তো ঠিকানাই নাই, মোবাইল নাম্বারটাই ঠিকানা, তাই না? এই জন্যই তো কবি বলেছে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা। এখন সবার ঠিকানায় কি? আকাশের ঠিকানা, ইমেইলের ঠিকানা, মোবাইলের ঠিকানা, আর ঠিকানা নাই। আগের যুগে ঠিকানা ছিল, এই ঠিকানা লিখতে প্রতিটা অংশের পরে কমা। গ্রাম এক্স কমা, ডাকঘর ওয়াই কমা, থানা জেড কমা, উপজেলা ডি কমা। শহরের ঠিকানা হলে কি? পাশে বাড়ি নম্বর এত, রোড নম্বর এত, সেক্টর এত, তাই না? মহল্লা, তারপর ডাক, তারপর উপজেলা, জেলা। হলের ঠিকানা হলে তাই তো রুম নম্বর এত, ব্লক এত, এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিকানার প্রতিটা অংশের পরে কমা। একই পদ পাশাপাশি একাধিকবার ব্যবহারে কমা বসে। একই পদ পাশাপাশি একাধিকবার ব্যবহারে, একই পদ পাশাপাশি একাধিকবার ব্যবহারে কমা বসে। একই রকম পদ, যেমন কি যে আমি ভাত, মাছ, মাংস, আলু, ডিম, মিষ্টি খাবো। সিদ্দিক হবে না তা না, কিন্তু প্রয়োগটা ভুল হবে। কোলন ড্যাশ দেওয়া ব্যাকরণিকভাবে বেশি শুদ্ধ। শুধু কোলন দিলেও হবে, শুধু ড্যাশ দিলেও হবে, তবে বেশি শুদ্ধ হচ্ছে, অধিকতর শুদ্ধ হচ্ছে কোলন ড্যাশ। দৃষ্টান্ত বা বিস্তার বা উদাহরণের ক্ষেত্রে কোলন ড্যাশ। তো যেটা বলছিলাম একই পদ পাশাপাশি একাধিকবার ব্যবহারে কোলন। আমি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান পড়বো, তাহলে যে আপনি একই রকম সাবজেক্ট ব্যবহার করলেন পাশাপাশি। মেয়েটি সুন্দরী, বুদ্ধিমতী, স্মার্ট, হ্যান্ডসাম, নাদুস নুদুস, তুলতুলা, তাহলে যে অনেক বিশেষণ পদ পাশাপাশি ব্যবহার করলাম, তাহলে মাঝে মাঝে কম। লোকটি সৎ, বিদ্বান, বুদ্ধিমান, সচ্চরিত্রবান, ব্যক্তিত্ববান, আকর্ষণীয়। একই রকম বিশেষণ পদ কিংবা বিশেষ্য পদ কিংবা ক্রিয়াপদ যদি পাশাপাশি ব্যবহার করেন তাহলে তাদের মাঝখানে কি করতে হবে? কমা দিতে হবে। এই হচ্ছে আমাদের কমার ব্যবহার। কিসের ব্যবহার? কমার ব্যবহার। ইনভার্টেড কমার ব্যবহার। ইনভার্টেড কমার বাংলা কি?
উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন। ইংরেজিতে আমরা বলি ইনভার্টেড কমা, আর বাংলায় আমরা তাকে বলি কি উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন। কোথায় বসে? খুবই সিম্পল, প্রত্যক্ষ উক্তিতে। প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কোথায় বসে? প্রত্যক্ষ উক্তি, ইংরেজিতে আমরা ডাইরেক্ট স্পিচ। তাহলে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে ইনভার্টেড কমা বসে। আর কোথায়? বাক্যের মধ্যে কোনো বিশেষ কোনো বিষয় বা স্থান বা গ্রন্থকে উল্লেখ করতে, বাক্যের মধ্যে কোনো বিশেষ বা গুরুত্বপূর্ণ স্থান, গ্রন্থ বা ব্যক্তিকে উল্লেখ করতে ইনভার্টেড কমা বসে। তো প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে যদি বসে সেটা তো সবাই বোঝেনি, এই ক্ষেত্রটা একটু বলি। যেমন ধরুন বলছে আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়েছি, আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়েছি, তাহলে গীতাঞ্জলিকে দেখবেন ইনভার্টেড কমা দেওয়া আছে। বা রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তাহলে গীতাঞ্জলি ইনভার্টেড কমা। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতের গুহায় ধ্যান করেছিলেন, হীরা পর্বতটাকে আপনি ইনভার্ট করেন। বাক্যের মাঝে কোনো শব্দকে যদি আপনি বিশেষায়িত করতে চান, কোন শব্দকে যদি হাইলাইট করতে চান, হাইলাইটার তো আপনার নাই, তাহলে কি করবেন? ইনভার্টেড কমা। উহুদের যুদ্ধে মহানবীর দন্ত শহীদ হয়েছিল, উহুদের যুদ্ধ, তাহলে ইনভার্ট। পলাশীর যুদ্ধে ভারতের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, পলাশীর যুদ্ধকে আপনি, অর্থাৎ কোন একটা বিশেষ ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক স্থান, বিশেষ গুরুত্বপূর্ণ কোন বিষয় কে যদি আপনি হাইলাইট করতে চান, গুরুত্ব বোঝাতে চান, তাহলে সেগুলোকে আপনি ইনভার্ট কমা দিতে পারেন। এখন ইনভার্টেড কমা দুই প্রকার, একটা ডাবল ইনভার্টেড আর সিঙ্গেল ইনভার্টেড। ডাবল এবং কি সিঙ্গেল। এখন এটার ব্যবহার কেমন অনেকে বোঝেন না, একটু বলছি। আপনি বাক্যে ডাবল ইনভার্টেড দিবেন, বাক্যে, কিংবা যখনই যে কোনো ইনভার্টেড হবে ডাবল ইনভার্টেড। ইনভার্টেড মানে ডাবল ইনভার্টেড, ইনভার্টেড মানে কি ডাবল। কিন্তু ডাবল ইনভার্টেড এর মাঝে আবার যদি ইনভার্টেড এর দরকার হয় তাহলে সিঙ্গেল। যেমন রহিম বলল, রহিম বলল, বলে আপনি কমা দিয়ে ইনভার্টেড শুরু করেছেন। আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়েছি, তাহলে আপনি এখানে ডাবল ইনভার্টেড তো বাক্যে দিবেন, গীতাঞ্জলিকে কি করবেন? তখন সিঙ্গেল ইনভার্টেড। তার মানে একটা বাক্যে আপনি ডাবল ইনভার্টেড দিবেন, কিন্তু বাক্যের মাঝে যদি আবার আপনাকে আরেকটি কোনো শব্দ হাইলাইট করতে হয় তাহলে সিঙ্গেল ইনভার্টেড। নরমালি আপনি ইনভার্টেড মানে ডাবল ইনভার্টেড, নরমালি ইনভার্টেড মানে ডাবল ইনভার্টেড। কিন্তু এমন কিছু ক্ষেত্রে হয় যে আমি একটা বাক্য ইনভার্টেড কমা দিচ্ছি, কিন্তু ওর মধ্যে আমাকে আরো একটা ইনভার্টেড দিতে হবে, তাহলে সিঙ্গেল ইনভার্টেড। মহানবী বললেন তোমরা আমার কি কোরআনকে বুকে ধারণ করো, তাহলে মহানবী বললেন বলেই কিন্তু পুরো বাক্যটা ইনভার্টেড। তোমরা আমার কোরআনকে বুকে ধারণ করো, পুরো বাক্যটা ইনভার্টেড, কিন্তু কোরআনকে আমি আমার একটা ইনভার্টেড দিই, তাহলে কি করব? সিঙ্গেল ইনভার্টেড। ঠিক আছে। জুয়েল কিবরিয়া বলল আমি নজরুলের অগ্নিবীণা পড়েছি, তাহলে জুয়েল কিবরিয়া বললো বা বললেন, বলেই তো ইনভার্টেড কমা শুরু হলো, যে আমি নজরুলের অগ্নিবীণা পড়েছি। অগ্নিবীণাকে কি করব? ওইটাকে ইনভার্টেড দিতেছে, তাহলে কি করব? তাহলে সিঙ্গেল ইনভার্টেড। ক্লিয়ার? এবার ইনভার্টেড এর পরে দেখেন সেমিকোলন। সেমিকোলন এর ব্যবহার খুবই সীমিত, একটি ক্ষেত্রে শুধু বলছে ব্যাকরণে যে দাড়ি অপেক্ষা স্বল্প কিন্তু কম অপেক্ষা অধিক বিরতির বদলে সেমিকোলন। দাড়ি অপেক্ষা কি স্বল্প, দাড়ি অপেক্ষা স্বল্প কিন্তু কম অপেক্ষা অধিক বিরতির প্রয়োজন। দাড়ি অপেক্ষা স্বল্প মানে দাড়ির চেয়ে কম, আর কম অপেক্ষা অধিক বিরতির প্রয়োজনে সেমিকোলন বসে। হাইফেন কোথায় বসে? হাইফেন দেখেন দুটি সমাসবদ্ধ শব্দের মাঝখানে হাইফেন বসে, দুটি সমাসবদ্ধ শব্দের মাঝখানে হাইফেন বসে। নিশ্চয় যখন সমাস পড়েছি দেখবেন মহিন অকুল, দা কুমড়া, আদা কাঁচকলাই, বাবা মা, ভাই বোন,
ডাল ভাত দেখেন মাঝখানে হাইফেন আছে, সমাসবদ্ধ পদের মাঝখানে হাইফেন বসে। আর এটাকে কেউ কেউ আরেকটা ভাবে বলেছে যে দুটি শব্দকে আলাদা করে বোঝাতে হাইফেন বসে, দুটি শব্দকে আলাদা করে বোঝাতে, একই কথা। তাহলে সমাসবদ্ধ শব্দের মাঝখানে হাইফেন বসে, অথবা দুটি শব্দকে আলাদা করে বোঝাতে হাইফেন বসে। দেশ বিদেশ, দা কুমড়া, ওহি নকুল, ঠিক আছে। এরকম দুটি শব্দকে আলাদা করে বোঝাতে হাইফেন বসে বা সমাসবদ্ধ শব্দের মাঝখানে হাইফেন বসে। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ইলেক বা লোপ চিহ্ন, ইলেক বা লোপ চিহ্ন, ইলেক বা লোপ চিহ্ন। এটা কোথায় বসে ভালো করে শুনবেন। শব্দের মাঝে যদি কোনো বর্ণ বাদ যায়, শব্দের মাঝে যদি কোনো বর্ণ বাদ যায়, আমরা এর আগে বলেছিলাম যে বাক্যের মাঝে যদি শব্দ বাদ যায় তাহলে ড্যাশ, বাক্যের মধ্যে যদি শব্দ বাদ যায় তাহলে ড্যাশ, শব্দের মধ্যে যদি কোনো বর্ণ বাদ দেওয়া হয় তাহলে ইলেক বা লোপ চিহ্ন। মাঝে মাঝে যেমন ঘটে, একটু ইংলিশ মিডিয়ামে বোঝাই, যেহেতু আপনারা ইংলিশ মিডিয়ামে ভালো বোঝেন অনেকে, হ্যাঁ আপনারা যেহেতু ব্রিটিশদের উত্তরসূরি ভালো বোঝেন আর কি। জি, ডু নট, এই ডু নট কে কি বলেন আপনারা? ডান্ট। কি বলেন? ডান্ট, ডান্ট, ডান্ট ডিস্টার্ব মি, তাই না? যে ডোন্ট ডিস্টার্ব মি। আসলে ডান্ট বলে কোনো শব্দ ইংরেজি ভাষায় নাই, শব্দটি ডু নট। কিন্তু ডু নট কে আমরা উচ্চারণটাকে স্টাইলিশ করার জন্য বা উচ্চারণকে একটু সুন্দর করার জন্য বা দ্রুততার সাথে করার জন্য ডু নট না বলে কি বলছি? ডান্ট। তো যখন এটা আপনি বলবেন সমস্যা নাই, কিন্তু যখন লিখবেন তখন আপনাকে এখানে একটা কমা দিতে হবে, কমা দিয়ে বুঝাইতে হবে যে এইখানে আসলে একটা বর্ণ ছিল যেটা আমি বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি? উচ্চারণের সুবিধার জন্য, উচ্চারণটা স্টাইলিশ বা দ্রুত হবে। লিখতে গেলে আপনাকে কমা চিহ্নটা, এটাকে ঊর্ধ্ব কমা বলা হয়েছে, যেটাকে আমি ইলেক বা লোপ চিহ্ন বললাম সেটাকে কি বলছে? ঊর্ধ্ব কমা। কে বলছে? ঊর্ধ্ব কমা, ঊর্ধ্ব কমা। অ্যাপোস্ট্রফি এস, জি। ইটস, ইটস মাই ডিউটি, ইটস আসলে ইটস না, শব্দটি ইট ইজ মাই ডিউটি, ইট ইজ। তো ইট ইজ না বলে বলা হলো কি? ইটস। আসলে এখানে আয়টা লোপ পেয়েছে, তো আয় লোপ পেলে কি? কমা না, ঊর্ধ্ব কমা, ঊর্ধ্ব কমা, ইলেক বা লোপ চিহ্ন। ক্যানট কি? কান্ট, শান্ট, ওয়েন্ট, আর্নট, হ্যাভন্ট, হ্যাজন্ট ইত্যাদি। বাংলা মিডিয়ামে এবার একটু বোঝাই। আমরা দুজন, আমরা দুজন শুধু দুজনা, বলছে না যে আমরা দুজন শুধু কি? দুজনার। তো আমরা দুজন শুধু দুজনার, এই দু বলে বাংলা ভাষায় কোনো শব্দ নাই, দু বলে বাংলা ভাষায় কোনো শব্দ নাই, শব্দটা দুই। বলা লাগতো যে আমরা দুইজন শুধু দুইজনার। তো এই যে আমরা দুইজন শুধু দুইজনার বললে এই ভাবটা কমে যেত, স্টাইলটা মার খাইত। ফলে আমরা দুইজন শুধু দুইজনার না বলে বলছে আমরা দুজন শুধু দুজন। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে দিকে। যদি অ্যাপোস্ট্রফি না থাকতো তাহলে বলতো আজ দুইজন আর দুইটা পথ গো, দুইটা দিকে গেছে দিকে। ক্লিয়ার? দেখুন, ইট ইজ 1 o'clock, ইট ইজ 1 o'clock। ওই উপরে একটা কমা দেওয়া আছে। ছোটবেলায় বুঝতাম না ও এর উপরে আবার কমা কেন, এ আবার কি? ইট ইজ 1 o'clock, ইট ইজ 10 o'clock, ওই উপরে একটা কমা দেওয়া, উপরে আবার কমা। বড় হয়ে বুঝলাম বিসিএস পড়তে গিয়ে, নিজে যখন বিসিএস দিলাম তখন বুঝলাম ইট ইজ 1 না, আসলে ইট ইজ 1 অফ ক্লক। বাক্যটা ছিল ইট ইজ 1 অফ ক্লক, ইট ইজ 1 অফ। কিন্তু ইট ইজ 1 অফ ক্লক বললে স্টাইল নষ্ট হয়, দ্রুততা নষ্ট হয়, শ্রুতি মাধুর্য নষ্ট হয়। ফলে ইট ইজ 1 অফ ক্লক না বলে কি বলা হলো? ইট ইজ 1 o'clock, ইট ইজ 1 o'clock, 1 o'clock, o'clock, অফ না, বেঁধে যাচ্ছে। ইট ইজ 1 অফ ক্লক, উচ্চারণ বেঁধে যাচ্ছে, ইট ইজ 1 o'clock। তাহলে কোন শব্দে যখনই কোনো বর্ণ বাদ দিবেন তখন সেখানে একটা কি? ঊর্ধ্ব কমা বা ইলেক বা লোপ চিহ্ন।
আর শেষে আছে ব্র্যাকেট বা বন্ধনী। ব্র্যাকেট বা বন্ধনী কোথায় বসে? ব্র্যাকেট বন্ধনী বাক্যের মাঝে কোন শব্দকে ব্যাখ্যা করতে বন্ধনী বসে। বাক্যের মধ্যে কোন শব্দকে ব্যাখ্যা করতে, বাক্যের মধ্যে কোন শব্দকে ব্যাখ্যা করতে বন্ধনী বসে। যেমন দেখেন, আমরা পরীক্ষার সময় একটা প্রবন্ধ লিখবো নজরুল সম্পর্কে। প্রবন্ধ লিখছি যে নজরুল ছিলেন প্রলেতারিয়েত মানুষের কবি। নজরুল ছিলেন প্রলেতারিয়েত মানুষের কবি। এখন আপনি প্রলেতারিয়েত বোঝেন না। আমি এই শব্দটা কেন লিখেছি? যে আমি এই শব্দ, এই প্রবন্ধটা জার্নালে প্রকাশ করবো, ইন্টারন্যাশনাল জার্নালে, তো সেখানে একটা মানের ব্যাপার থাকবে। আমি যত কঠিন দুর্বোধ্য শব্দ ব্যবহার করবো, অপ্রচলিত শব্দ, তত কি এটার মান বাড়বে। প্রবন্ধটা মান তো বাড়ালাম, কিন্তু পাঠক যে আবার বোঝে না যে নজরুল প্রলেতারিয়েত মানুষের কবি, আবার কোন মান? তখন প্রলেতারিয়েতের পাশে আমি ব্র্যাকেট দিয়ে ব্যাখ্যা করে দিলাম যে শোষিত, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত মানুষকে বলা হয় প্রলেতারিয়েত। তাহলে আমার প্রবন্ধের মানটাও উচ্চমান হলো, পাশাপাশি আবার পাঠককে বুঝতেও পারলো। তো অনেক সময় প্রবন্ধ বা নিবন্ধ লিখতে গেলে অনেক জটিল, কঠিন, দুর্বোধ্য শব্দকে ব্যবহার করতে হয় পাণ্ডিত্য প্রকাশের জন্য, কিন্তু আবার সেটাকে পাশে ব্র্যাকেট দিয়ে একটু সরলীকরণ করে ব্যাখ্যা করা যায় বন্ধনী দিয়ে। বাক্যে কোনো শব্দকে ব্যাখ্যা করতে যায় বন্ধনী। আর কোথায় বসে? লেখকের জন্ম মৃত্যু সাল বা গ্রন্থের সাল। লেখকের জন্ম মৃত্যু সাল বা গ্রন্থের সাল। দেখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বলে ব্র্যাকেট দিয়ে লেখা আছে 1866 থেকে 1941, আছে না? গীতাঞ্জলি ব্র্যাকেট দিয়ে লেখা আছে 1910, বুঝতে পারলেন? মৃত্যু ক্ষুধা ব্র্যাকেটে লেখা আছে 1929 লেখা আছে। কাজী নজরুল ইসলাম এর নামের পরে ব্র্যাকেট দিয়ে কি 1899 থেকে 1976। লেখকের জন্ম মৃত্যু সাল, গ্রন্থের সাল উল্লেখ করতে বন্ধনী বসে। আর কোথায়? গাণিতিক ক্ষেত্রে। সিম্পল, গাণিতিক ক্ষেত্রে বন্ধনী বসে। গাণিতিক ক্ষেত্রে বন্ধনী বসে। তো এই হচ্ছে আমাদের জ্যোতিষের চিহ্নের ব্যবহার। আমরা একটু কালটা পড়াবো, কারণ অনেকেই কাল পড়ার জন্য অস্থির হয়ে আছেন, কাল কাল করে করে। জি, একটু দ্রুত লেখেন কাল। আচ্ছা, আপনাদের একটু বলে রাখি, আপনার ইংরেজি কোর্সের জন্য চেষ্টা করছেন, ভালো কথা, জাকির বিসিএস নক করেন। পাশাপাশি বাংলা রিটেন কোর্সটা আমি চালু করতে চাচ্ছি, কিন্তু ওনারা আমাকে মানে এখনো ফাইনালি কিছু বলেননি। আপনারা যারা করতে চান সাহিত্যের জন্য কোর্স, বিশেষ করে তারাও একটু জাকির বিসিএস নক করবেন। কারণ ওনারা যদি মানে আমার সাথে যোগাযোগটা না করে, তাহলে হয়তো কোর্সটি দেওয়া সম্ভব হবে না। কারণ আমি হয়তো আজকে শনিবার, রবি এবং সোমবার এই দুটো দিন ক্লাস করিয়ে সোমবার কিন্তু আপনাদের সাথে আমার ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ফাইনাল ক্লাস হয়ে যাবে। তো আপনারা এর মধ্যে সম্ভব হলে জাকির বিসিএস এর নক করে রাখবেন। যারা আমার সাহিত্য কোর্স করতে চান একটু বেশি বেশি করে নক করেন, কারণ ওনারা যদি এগ্রি না করে তাহলে কিন্তু এই কোর্সটি আমি করাতে পারবো না। হয়তো ওনারা আরো ভালো কাউকে খুঁজতেছেন, এমন হতে পারে, আমি জানি না। তো যাই হোক, আপনারা চাইলে একটু নক করবেন, তাহলে আমি হয়তো 19 তারিখের পরে 22-23 তারিখ থেকে, বুঝতে পারলেন, 21-22 তারিখ থেকে আমরা সাহিত্যের কোর্সটা ইনশাআল্লাহ শুরু করবো, যদি আপনারা চান। আপনারা আর শুক্রবারে যদি একটা ক্লাস চান, হ্যাঁ, পরীক্ষার বিকেলে যদি সম্ভব হয় 4টার দিকে আমি সলভ ক্লাস একটা নিব। জি, 19 তারিখে ক্লাসটা পরীক্ষার পরে শেষে আমি হয়তো বিকেলে বা রাতে কোনো একটা সময় সলভ ক্লাস নেব। জি, তো লেখেন কাল। কাল শব্দের অর্থ সময়। কাল শব্দের অর্থ কি? সময়। কাল শব্দের অর্থ সময়, ঠিক আছে? কাল 3 প্রকার। কাল কয় প্রকার? 3 প্রকার। কি কি? কাল খুবই সহজ, এই জন্য আমরা পড়াই না, দরকারও হয় না, এবং সাধারণত খুব পরীক্ষা বেশি একটা আসে না। ইংরেজিতে কাল যেমন বা টেন্স খুবই জরুরি, সবকিছু করতে গেলে টেন্স লাগে, কিন্তু বাংলাতে এই কালের তেমন একটা গুরুত্ব নাই।
অনেকটাই গুরুত্বহীন, কোন কোন পরীক্ষায় কখনো কখনো আসতে পারে, বিধায় আমি একটু করাচ্ছি। তো কাল একটা হলো কি বর্তমান কাল, কি কাল বর্তমান কাল, একটা হলো অতীত কাল, ভবিষ্যৎ কাল। সবাই জানে তাহলে কাল কয় প্রকার? কাল হচ্ছে, আচ্ছা হতে পারে কর্তৃপক্ষের কাছে আরো কোনো কিছু থাকতে পারে, আমি জানি না। মানে আমি বলেছিলাম যে শিক্ষার্থীরা যেহেতু আগ্রহ করছে আমরা কোর্সটা চালু করি, তো ওনারা এই ব্যাপারে আমার সাথে ফাইনালি কথাবার্তা বলেননি, আমি জানি না যে তারা আসলে কি ভাবছে। ব্যাকরণের পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিব, কিন্তু সময় তো নাই আসলে, তো চেষ্টা করে দেখি যদি আমি পারি। আমাদের একটা পরীক্ষা কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি, মনে আছে সোমবারে, সোমবার একটা পরীক্ষা দিয়েছি, কিসের উপরে মনে আছে তো? জি, সোমবারে কিন্তু একটা পরীক্ষা হবে। আর আপনারা যদি চান তাহলে আমি সোমবার মঙ্গল বুধবার, কিন্তু পরীক্ষার আগে আগে আপনাদের টেস্ট নেওয়া ঠিক হবে কিনা জানি না। আপনারা চাইলে আমি বুধবারের দিকে একটা ফাইনাল মডেল টেস্ট নিতে পারবো, সমস্যা নাই, কিন্তু পরীক্ষার একদিন দুদিন আগে পরীক্ষা নেওয়া ঠিক হবে কিনা আচ্ছা আমি দেখবো। জি, তাহলে বুধবারে আপনাদের একটা 100 মার্কের মডেল টেস্ট নিয়ে নেবো, ঠিক আছে? যান, কথা দিলাম। সোমবারে কিন্তু পড়া শেষ করব, সোমবার একটা পরীক্ষাও আছে আপনাদের, মনে আছে প্রথম থেকে বর্ণমালা ধ্বনি পরিবর্তন সন্ধি, এটা নিয়ে নিব সোমবারে। আর বুধবারে একটা ফাইনাল 100 নম্বরের মডেল টেস্ট, জি ইনশাআল্লাহ নিব, যান রাত্রিতে। তাহলে কাল 3 প্রকার ও বর্তমান অতীত ভবিষ্যৎ। বর্তমান হলো 4 প্রকার, একটি হলো সাধারণ বর্তমান, একটি হলো ঘটমান বর্তমান, একটি হলো পুরাঘটিত বর্তমান, আর একটি হলো নিত্য বৃত্ত। জানি না দেখতে পাচ্ছেন কিনা, দেখেন কে না, পরে আর নেওয়া যাবে না, কারণ এই কোর্সের কোনো কার্যক্রমই পরে আর রাখবো না, ঠিক আছে? আর পরে যদি নেই তাহলে সাহিত্য কোর্স যখন করাবো তখন যদি আপনারা চান তাহলে এক দুইটা শুধু পরীক্ষার মতো করে নিব, মডেল টেস্টের মতো করে মাঝে মাঝে ব্যাকরণের পরীক্ষা নিব, সেটা দেখবো। সাহিত্য কোর্সে গিয়ে যদি আপনারা চান তখন হয়তো আমি একটা পরীক্ষা নিলাম। জি, আচ্ছা তাহলে বর্তমান কাল আবার 4 প্রকার। বর্তমান কাল কয় প্রকার? 4 প্রকার, ঠিক আছে? বর্তমান কাল 4 প্রকার: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, নিত্যবৃত্ত বর্তমান। অতীতটাও 4 প্রকার: সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, নিত্যবৃত্ত অতীত। সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, নিত্যবৃত্ত অতীত। ভবিষ্যৎ 4 প্রকার: সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ, আর একটি হলো ভবিষ্যৎ অনুজ্ঞা। ভবিষ্যৎ অনুজ্ঞা। আচ্ছা ঠিক আছে ওয়াজেদ আক্তার, দেখবো আমি সলভ ক্লাসটা যদি আছে, যারা পরে দেখবেন তারা দেখে নেবেন, ওটা তো থাকবে, ঠিক আছে? জি, লাইভে থেকে যাবেন, তারা দেখে নেবেন। ধন্যবাদ তাহিরা। আচ্ছা আমরা পড়াটা শেষ করি। জি, বর্তমান, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, নিত্যবৃত্ত বর্তমান। অতীত, সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, নিত্যবৃত্ত অতীত। ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ, আর একটা হলো ভবিষ্যৎ কি অনুজ্ঞা। ওকে, আচ্ছা এখন আমরা একটু ব্যবহারিকটা করলে হয়ে যাবে, আমরা যদি প্র্যাকটিসটা করে ফেলি। ট্রেন ছাড়লো কোন কাল? কে বলবেন? উত্তর দিবেন দ্রুত। ট্রেন ছাড়লো, একটা আমি বাক্য লিখেছি, এটি কোন কালের উদাহরণ? ক্লাসগুলো অন্তত 3 মাস থাকবে।
এই ক্লাসগুলি অন্তত 3-4 মাস থাকবে, কাজে যারা করতে পারেননি, যারা করেছেন তারাও চাইলে বারবার করবেন। ট্রেন ছাড়লো কোন কাল? সারওয়ার লিখলেন পুরা ঘটিত, আচ্ছা শাহিদ লিখলেন সাধারণ বর্তমান, সিদ্দিক লিখলেন সাধারণ অতীত, শিলা দাস পুরা ঘটিত কাল বলে কাল নাই, কাল লিখতে হবে বর্তমান নাকি অতীত নাকি ভবিষ্যৎ। আচ্ছা মুন্নি লিখলেন ঘটমান বর্তমান। ট্রেন ছাড়লো কোন কাল? ট্রেন ছাড়লো অতীত, সাধারণ অতীত। এবং আমি জানি আপনারা ভুল করবেন বিধায় প্রশ্ন করেছি এবং এই প্রশ্নতে পরীক্ষা দিবে। ট্রেন ছাড়লো মনে হচ্ছে না যে এখন ছাড়লো, ট্রেন ছাড়লে তো এখন না, সাব্বির সাধারণ অতীত, অতীতকাল। আপনি নিশ্চয় চমকে গেলেন, আপনার তো মনে হচ্ছে বর্তমান। সে আমার দিকে তাকালো, সে আমার দিকে তাকালো কখন? আপনি তো ভাবছেন এই তো এখন। বাবা ভাত খেয়েছে কোন কাল? বাবা ভাত খেয়েছে কোন কাল বলেন? বাবা ভাত খেয়েছে কোন কালের উদাহরণ? বাবা ভাত খেয়েছে বর্তমান। আপনাদের কারো কারো কাছে অতীত অতীত লাগতে পারে, কিন্তু বর্তমান। এই দুটি জায়গা পরীক্ষা আসবে এবং আপনারা ভুল করবেন। কাল কিন্তু সহজ, কাল কিন্তু সহজ, কিন্তু এই দুটি জায়গা, একটা হলো সাধারণ অতীত আর একটা হলো পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান, এই দুটো জায়গা আপনার ঝামেলা হবে। আচ্ছা একটু ভালো করে শুনেন। ক্রিয়ার শেষে যখন ল লি লে লেন লাম থাকবে, কি থাকবে? ল লি লে লেন লাম, ল লি লে লেন, ল লি লে লেন লিখলেন। ক্রিয়ার শেষে যখন ল লি লে লেন লাম থাকবে তখন এটা সাধারণ অতীত, আপনার কিন্তু বর্তমান মনে হবে। তো আপনার যা খুশি তাই মনে হোক, ক্রিয়ার শেষে যখন ল লি লে লেন লাম, ল লি লে লেন লাম থাকবে, হ্যাঁ তানভীর ইনশাল্লাহ আমিও তোমাদেরকে ভালোবেসে ফেলেছি, তোমাদের সাথে আমার একটা আত্মার বন্ধন তৈরি হয়েছে। আমিও চাইবো তোমাদেরকে সাহিত্য, কারণ আমার যেটুকু জীবনের সঞ্চয় আছে, আমি বিশ্ববিদ্যালয়ে বাংলায় যা কিছু পড়েছি, আমার শিক্ষকতার জন্য যা কিছু অর্জন, আমি সবই তোমাদের দিতে চাই। যেহেতু সুযোগটা পেয়েছি করোনা কালের জন্য, তা আমি চাইবো, দেখা যাক কর্তৃপক্ষ যদি চাই, চাকরির রিসিভ যদি মনে করে, তাহলে আমি অবশ্যই তোমাদের আমার যা কিছু সঞ্চয় আছে সাহিত্যের, ব্যাকরণে যেমন চেষ্টা করেছি উজাড় করে দিতে, ইনশাল্লাহ সাহিত্যটাও দিব, কার্পণ্য করবো না ইনশাল্লাহ। তো দেখা যাক যদি ওনাদের সাথে আমার কথাবার্তা ঠিকঠাক হয় তাহলে। তাহলে ক্রিয়ার শেষে যখন ল লি লে লেন লাম, ঠিক আছে, ল লি লে লেন লাম, তাহলে আপনার মনে হবে কিন্তু বর্তমান। ওই যে বলছিলাম যে সে আমার দিকে তাকালো, সে আমার দিকে তাকালো, তো আপনার তো মনে হচ্ছে কি এই যে এখন, কখন তাকালো, এই যে এখন তাকালো না, আপনার যা খুশি তাই মনে হোক, যখনই দেখবেন যে ক্রিয়ার শেষে ল লি লে লেন লাম আছে, তখন অবশ্যই কি বলবেন? অতীত, সাধারণ অতীত। আর যখন স সি সে সেন, কি কি আছে? স সি সে সেন, স সি সে সেন, তাহলে মনে হতে পারে অতীত কিন্তু বর্তমান। বাবা ভাত খেয়েছে, মনে হচ্ছে খেয়েছে তো অনেক আগে খেয়েছে। মিনা গান গেয়েছে, ছেলেরা বল খেলেছে, বৃষ্টি হয়েছে, তো কখন হয়েছে? তো আগে অতীতে না, ব্যাকরণ বলেছে না, বর্তমানে হয়েছে কিন্তু শেষ হয়ে গেছে। ব্যাকরণ বুঝিয়েছে যে বর্তমানে হয়েছে কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, বর্তমানে শেষ হয়েছে না, পুরা ঘটে বর্তমান। তো ক্রিয়ার শেষে যদি স সি সে সেন, স সি সে সেন থাকে, তাহলে আপনার যা কিছু তাই মনে হোক বলবেন বর্তমান, পুরা ঘটে বর্তমান। আর ক্রিয়ার শেষে যদি ল লি লে লেন, ল লি লে লেন থাকে, তাহলে যাই মনে হোক, মনে কি হচ্ছে এটা আপনি উত্তর দিবেন না, দিবেন কি সাধারণ অতীত। তাহলে একটু ধারাবাহিক ভাবে একটু করাবো আর কি আপনাদের।
একটু দেখেন, মনোযোগ দেন, 5 মিনিট আর মনোযোগ দিলে ইনশাআল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে। বাবা ভাত খায়। বাবা ভাত খায়, বলেন তো কখন খায় বাবা? বর্তমানে। বর্তমানের কখন? এখন কি খাচ্ছে? এখন কিন্তু খাচ্ছে না, তাহলে তো বলতাম যে বাবা ভাত খাচ্ছে। বাবা ভাত খায় বর্তমানে কখন? বর্তমানে যে কোনো সময়, মানে যখন চান্স পায়, যখন মা দেয় তখন। বাবা ভাত খায় বর্তমানে, কিন্তু বর্তমানে একটা অনির্দিষ্ট, ইনডেফিনিট। বর্তমানের কখন? বর্তমানের যে কোনো সময়, অনির্দিষ্ট সময়। মিনা গান গায়, মানে কি এখন গাচ্ছে? না রে ভাই, মিনা গান যদি এখন গাইতো তাহলে বলতো মিনা গান গাচ্ছে। মিনা গান গায় বর্তমানে, কিন্তু যে কোনো অনির্দিষ্ট, ইনডিফিনিট সময়। আমরা বাংলা পড়ি, কখন পড়ি? এখন। তাহলে তো বলতাম যে আমরা বাংলা পড়ছি। যদি পড়তাম তাহলে বলতাম আমরা বাংলা পড়ছি। আর আমরা বাংলা পড়ি, পড়ি মানে বর্তমানে, কিন্তু এখন না, বর্তমানের যে কোনো সময়। বাবা ভাত খায়, আমি বই পড়ি, মিনা গান গায়। বর্তমানের যে কোনো সময়, সাধারণ বর্তমান। আর বাবা ভাত খাচ্ছে, আমি বই পড়ছি, মিনা গান গাচ্ছে, মানে কাজটা কি চলছে, ঘটমান। বাবা ভাত খাচ্ছে মানে এখন কি খাওয়া চলছে, আমি বই পড়ছি মানে এখন অলরেডি চলছে, মিনা গান গাচ্ছে। তাহলে কাজটি চলমান। চলমান মানে ঘটমান। চলমান মানে কি ঘটমান, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। পাখি ওড়ে। পাখি ওড়ে, কখন ওড়ে? এখন না, এখন যদি ওড়ে তাহলে উঠছে। আর ওড়ে মানে বর্তমানে যে কোনো সময়, বর্তমানের যে কোনো সময়। আর পাখি উড়ছে মানে চলছে। নদী বয়, নদী বয়। বায়ু বয়, কখন বয়? বর্তমানের যে কোনো সময়, যখন আর খুশি তখন। আর যদি চলছে কাজটা তাহলে বলতে নদী বইছে, বায়ু বইছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঘটমান বর্তমান, ঘটমান। এবার বাবা ভাত খেয়েছে। বাবা ভাত খেয়েছে, আমি বই পড়েছি, মিনা গান গেয়েছে, নদী বয়েছে। বাবা ভাত খেয়েছে কখন? বর্তমানে, কিন্তু খাওয়া হয়ে গেছে। ব্যাকরণ বলেছে যে কাজটা শেষ হয়েছে, কিন্তু তার ফল বর্তমান। কাজটা শেষ হয়েছে, তার ফল বর্তমানে। ফলমল আপনি বুঝবেন, আপনাকে খেয়াল মনে রাখতে হবে যে বর্তমানে কিন্তু শেষ হয়েছে। বর্তমানে কিন্তু কাজটা অলরেডি হ্যাভ বিন ফিনিশড। কাজ হ্যাভ বিন কি, কাজ শেষ হয়ে গেছে, কিন্তু অতীতে না, বর্তমানে। কিন্তু এখনো গরম গরমই আছে। রুটি গড়ানো শেষ হয়েছে, কিন্তু তাওয়া এখনো কি চুলা গরম গরমই আছে। হ্যাঁ জি, বুঝতে পারলেন? জি। তাহলে আমি নিত্য বৃত্ততে পরে যাব। এখন বলছে মিনা গান গাইল, রহিম বই পড়ল, নদী বইল। মিনা গান গাইল কখন? অতীতের যে কোনো সময়। অতীতের যে কোনো সময়। অতীতের যে কোনো সময়। রহিম বই পড়লো কখন? পড়া শেষ হয়েছে, অতীতকালে, যে অতীতে যে কোনো সময়। নদী বইল কখন? অতীতের যে কোনো সময়। শিকারী পাখিটিকে গুলি করলো। শিকারী পাখিটিকে গুলি করলো। তা আপনার মনে হচ্ছে যে এখন না, অতীতে। কখন? অতীতে কখন? অতীতের যে কোনো সময়, পাস্ট ইনডেফিনিট, অতীতের যে কোনো সময়। আর শিকারী পাখিটিকে গুলি করছিল, মিনা গান গাইছিল, আমি বই পড়ছিলাম, নদী বইছিল। তাহলে অতীতে কাজটা কি চলছিল, অতীতে কাজটা চলছে। সে আমাকে দেখলো, কখন দেখলো? অতীতের কোন সময়। আর অতীতে যখন কাজটা চলছিল, সে আমাকে দেখছিল, সে আমাকে দেখছিল।
আর মিনা গান গেয়েছিল, রহিম বই পড়েছিল, নদী বয়েছিল, শিকারী পাখিটিকে গুলি করেছিল। অতীতে কাজটা শেষ হয়ে গেছিল, অতীতে কাজটা শেষ হয়ে গেছে। বুঝতে পারলেন? অতীতে কাজটা শেষ হয়েছে। তাহলে পুরা ঘটিত অতীত, পুরা ঘটিত অতীত। মিনা গান গাইবে, মিনা গান গাইবে। কখন গাইবে? ভবিষ্যতে। ভবিষ্যতে কোন? ভবিষ্যতে যে কোনো সময়, যখন চান্স পাবে তখন। আমি বই পড়বো, নদী বইবে। কখন? ভবিষ্যতে যে কোনো সময়। সে আমাকে দেখবে। কখন? ভবিষ্যতে যে কোনো সময়। আর যদি বলা হয় সেলিনা গান গাইতে থাকবে, মানে ভবিষ্যতে কিন্তু কাজটা চলবে। আমি বই পড়তে থাকবো, নদী বইতে থাকবে, বাবা ভাত খেতে থাকবে, ভবিষ্যতেই কিন্তু কাজটি চলবে। শিকারী পাখিটিকে গুলি করতে থাকবে, শিকারী পাখিটিকে গুলি করবে কখন? ভবিষ্যতে যে কোনো সময়। আর করতে থাকবে, করতে থাকবে মানে কাজটা কি ভবিষ্যতে কিন্তু চলতে থাকবে। আর শিকারী পাখিটিকে গুলি করে থাকবে, করে থাকবে। ওকে, তিনটা জিনিস সিম্পলি বুঝবেন। একটা সাধারণ, একটা ঘটমান, একটা পুরা ঘটিত। উদাহরণ দিয়ে শেষ করছি। যে সে প্রেম করে। কখন? সে প্রেম করে কখন? বর্তমানে, যখন চান্স পায় তখন। বর্তমানে কখন? বর্তমানে যখন সুযোগ পায় তখন। আর সে প্রেম করছে মানে এখন অ্যাকশনে আছে। ক্লাসের বাদ দিয়ে খেয়ে, ক্লাস করার বাদ দিয়ে এখন অ্যাকশন আছে, প্রেম করছে। আর সে প্রেম করেছে, করেছে মানে কাজটা শেষ করে তো ক্লাসে ঢুকেছে। কাজটা এখন একটু আগে মানে বর্তমানে শেষ হয়েছে, কিন্তু এখনো গরম গরমই আছে। সে প্রেম করে, সে প্রেম করছে, আর সে প্রেম কি করেছে। করেছে মানে শেষ করে এই ক্লাসে ঢুকেছে, এখনো গরম গরম আছে। যে সে প্রেম করলো, কখন করলো? অতীতের যে কোনো সময়, অতীতের যে কোনো সময়। সে প্রেম করছিল, করছিল মানে কি অতীতে অনেকক্ষণ ধরে কি চলছিল। আর সে প্রেম করেছিল, করেছিল মানে অতীতকালে কাজটা শেষ হয়েছে। সে প্রেম করবে কখন? ভবিষ্যতে যখন চান্স পাবে তখন, যে কোনো সময়, ভবিষ্যতে যে কোনো সময়। আর যখন করবে তখন কি সহজে ছাড়বে? তাহলে করতেই থাকবে, সে প্রেম করতে থাকবে। কি? ঘটমান ভবিষ্যৎ। আর সে প্রেম করে থাকবে, সে প্রেম করে থাকবে মানে ভবিষ্যতে কাজটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দুটো জিনিস, তিনটা জিনিস বাকি আছে। একটা নিত্যবৃত্ত, ভালো করে পরীক্ষা আসবে কিন্তু। নিত্যবৃত্ত লেখেন, নিত্যবৃত্ত বর্তমান। দুটো লেখেন, নিত্যবৃত্ত বর্তমান। নিত্যবৃত্ত বর্তমান দেখেন, বর্তমানের অভ্যাস। নিত্যবৃত্ত বর্তমান কখন? একটি স্পেশাল কাল, বর্তমানের অভ্যাস। বর্তমানের অভ্যাস বোঝাতে কোন কালের প্রয়োগ ঘটে? নিত্যবৃত্ত বর্তমান। অভ্যাস কিন্তু মা প্রতিদিন কোরআন পড়েন, মা প্রতিদিন কোরআন পড়েন। কোন কালের উদাহরণ? উত্তর দিবেন নিত্যবৃত্ত। শিক্ষার্থী বন্ধুরা কিন্তু সতর্ক থাকতে হবে। মা কোরআন পড়েন, এটি নিত্যবৃত্ত, সাধারণ বর্তমান। মা কোরআন পড়েন কখন? যখন সুযোগ পান তখন, বর্তমানে যে কোনো সময়। মা প্রতিদিন কোরআন পড়েন, মা প্রতি সকালে কোরআন পড়েন, মা প্রতি সন্ধ্যায় কোরআন পড়েন, তখন নিত্যবৃত্ত। আমি রোজ নদীর ধারে হাঁটি, রোজ, এই যে রোজ, নিত্যবৃত্ত। কিন্তু আমি নদীর ধারে হাঁটি কখন? যখন চান্স পাই তখন, সাধারণ বর্তমান। বুঝতে পারছেন? আমজাদ প্রতি সন্ধ্যায় হুঁকা খায়, তাহলে এটি আমজাদের অভ্যাস, নিত্যবৃত্ত বর্তমান। আমজাদ হুঁকা খায় কখন? যখন চান্স পায় তখন, সাধারণ বর্তমান। আর আমজাদ প্রতি সন্ধ্যায় হুঁকা খায়, নিত্যবৃত্ত বর্তমান। তাহলে বর্তমানের কোন অভ্যাস বোঝাতে নিত্যবৃত্ত বর্তমান। আর কি? কাব্যের ভূমিকা, কাব্যের ভূমিকা।
নিত্যবিত্ত বর্তমান দুটো ঘটনায় ঘটবে, একটু হচ্ছে বর্তমানের অভ্যাস বোঝাবে আর কাব্যের ভূমিকা। তো কাব্যের ভূমিকাটা কি? ভূমিকা মানে বাণী বা কথা, কবিদের যে বাণী সেগুলো কখনো অতীত হবে না, সবসময়। ফকির লালন কয় জাতের কিরূপ দেখলাম না এক নজরে। ফকির লালন কয় জাতের কিরূপ দেখলাম না এই নজরে। ফকির লালন কখন কয়? এখন। ফকির লালন কয়েছে আসলে 500 বছর আগে, 300 বছর আগে, 200 বছর আগে। তার আমাদের বলা হচ্ছে ফকির লালন কয়েছিল, তো না বলে বলছে ফকির লালন কয়। আসলে এখন তো ফকির জুয়েল কয়, ফকির লালন কি এখন কয়? লালন যত হাজার বছর আগে বলুক সেটি আর অতীত হবে না, সবসময় ফকির লালন কয়। হাসন রাজা কয় ঘর বাড়ি বানানো। হাসন রাজা কি এখন কয়? আসলে মেলা আগে কয়েছিল, এখন তো জুয়েল রাজা কয়। কিন্তু যখনই যত আগেই বলুক এই কথা কখনো অতীতকালে হবে না। কবিদের বনিতা, কবিদের বাণী অলওয়েজ কি নিত্যবিত্ত বর্তমান। কাব্যের মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস বনে শুনে পুণ্যবান। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস বনে শুনে পুণ্যবান। কাশিরাম দাস বনে কখন বনে? এখন বনে? কাশিরাম দাস 1000 বছর আগে বনেছে, তবু বনেছে বা বনেছিল নাকি ভনে ভনে। কাব্যের ভূমিতায় সবসময় কি নিত্যবিত্ত। নিত্যবিত্ত বর্তমান কখন? বর্তমানের অভ্যাস আর কাব্যের ভূমিকা। আর নিত্যবিত্ত অতীত কখন? অতীতের অভ্যাস, অতীতের অভ্যাস। মা প্রতিদিন কোরআন পড়তেন, মা প্রতিদিন কোরআন পড়তেন। এখন কি পড়েন? এখন পড়েন কিনা আমরা ভাই জানি না, পড়তেন। মায়ের অতীতের অভ্যাস। আমি প্রতিদিন প্রতি সকালে নদীতে হাঁটতাম, আমি প্রতি সকালে নদীতে হাঁটতাম। এখন কি হাঁটি? এখন হাঁটি কিনা আপনাকে বলিনি, আমি বলেছি আগে নদীতে হাঁটতাম। নিত্যবিত্ত অতীত। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে। এখন কি আসো? না, এখন আসো না। কেন? এখন তো তুমি অন্যের বাগানে ফুল ফোটাও, এখন কেমনে আসবে? তাই না? তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, মানে অতীতে আসতে। এখন আর আসো না, কারণ তুমি এখন নিজে অন্যের বাগানে ফুল ফোটাও, আমার বাগানে আর কেমনে আসবে? নিত্যবিত্ত অতীত, অতীতের অভ্যাস। বাবা আমাকে প্রতিদিন লজেন্স কিনে দিতেন, এখন তো দেয় না, আগে দিতেন। আরেকটা হলো অসম্ভব কল্পনা। আরেকটা কি? অসম্ভব কল্পনা। অসম্ভব কল্পনা। নিত্যবিত্ত অতীত, অতীতের অভ্যাস আর অসম্ভব কল্পনা। অসম্ভব কল্পনা। আমার যদি পাখির মতো ডানা থাকতো, কোন কালের উদাহরণ? এগুলো নিত্যবিত্ত অতীত। কিংবা উল্টো করে বলবে যে অতীতের কল্পনায় কোন কালের প্রয়োগ ঘটে? আমি যদি রাজা হতে পারতাম, আবার যদি শিশু হতে পারতাম, ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আবার যদি শিশু হতে পারতাম, কোন কালের উদাহরণ? নিত্যবিত্ত অতীত। 19 বই একটা বাক্য আছে, আসবে পরীক্ষায়। 27 হইতো যদি 127, 27 হইতো যদি 127। তো 27 কখনো 127 হবে না। 27 হলে কি 87 থাকবে। পেয়েছেন 27, প্রিলিমিনারিতে পাইলেন 27, ভাবলেন 27 যদি খালি একটা এক যুক্ত হতো তাহলে 127 হয়ে যেত। সেটা কখনো হবে না, অসম্ভব কল্পনা। আবার যদি প্রাইমারিতে পড়তে পারতাম, আবার যদি শিশু হতাম, অসম্ভব কল্পনা। তো অসম্ভব কল্পনা নিত্যবিত্ত। ক্লিয়ার? আর ভবিষ্যৎ অনুজ্ঞা। আমরা অনুজ্ঞা নিয়ে কথা বলেছি ক্রিয়ার ভাবে, মনে আছে আপনাদের? ক্রিয়ার ভাব, ক্রিয়া যেদিন পড়ায় ক্রিয়ার ভাবে বলেছি ভবিষ্যৎ অনুজ্ঞা। তো ভবিষ্যৎকালে যদি কাউকে আদেশ উপদেশ অনুরোধ করে তাহলে ভবিষ্যৎ অনুজ্ঞা। ভবিষ্যতে যদি কাউকে, হ্যাঁ হাবিবুর রহমান ঠিকই বলেছেন, যদি যৌবন ফিরে আসতো, তাহলে যার যৌবন পার হয়ে গেছে, 80 বছর বয়সে গিয়ে সে যদি ভাবছে এটি তার অসম্ভব কি কল্পনা, যেহেতু অসম্ভব কল্পনা নিত্যবিত্ত। আর ভবিষ্যৎ অনুজ্ঞা কি? ভবিষ্যতে যদি কাউকে আদেশ উপদেশ অনুরোধ করা হয় তাহলে ভবিষ্যৎ অনুজ্ঞা। আগামীকাল বই নিয়ে আসবে, ঠিক আছে?
বা ঠিক আছে, আগামীকাল ওষুধ খাবে, মন দিয়ে পড়াশোনা করবে। তো ভবিষ্যতে যদি আমি কাউকে কি করি, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা এরকম করে ভবিষ্যতে, তাহলে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনাকে বলে অনুজ্ঞা। আর ভবিষ্যৎকালে যদি এগুলি করে তার নাম ভবিষ্যৎ অনুজ্ঞা। এখন কাল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন, নাহলে আমরা আরেকটি টপিক বলি। অনেকে পুরুষ, 2 মিনিট লাগবে, আছে 2 মিনিট। পুরুষ পড়তে চাচ্ছিলেন, তো পুরুষ আসলে পড়ার কিছু নাই। পুরুষ তো পুরুষই। পুরুষ 3 প্রকার, একটি উত্তম পুরুষ, একটি মধ্যম পুরুষ, আর একটি নাম পুরুষ। পুরুষ কয় প্রকার? 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। আমি উত্তম পুরুষ, আমি, আমরা উত্তম পুরুষ, তুমি, তোমরা কি মধ্যম পুরুষ। আর যারা আমাদের দুজনের বাইরে আছে তারা নাম পুরুষ। যে বক্তা সে উত্তম পুরুষ, যে শ্রোতা শুনছে সে মধ্যম পুরুষ, আর যারা দূরে আছে তারা নাম পুরুষ। আমি, আমরা উত্তম পুরুষ, তুমি, তোমরা মধ্যম পুরুষ, আর রহিম, করিম, সদু, মধু, জলিল, যত নাম, যত রকম নাম আছে, নাম, রহিম ভাত খায়, করিম বই পড়ে, মিনা গান গায়, যত নাম সব নাম পুরুষ। যত নাম সব কি নাম পুরুষ। আমি উত্তম পুরুষ, তুমি, তোমরা মধ্যম পুরুষ, আর সে নাম পুরুষ, এবং যত নাম নাম পুরুষ। তো পুরুষ নিয়ে কিছু দরকার নেই, এরা একেবারে সিলি টপিক, এগুলো আমাদের দরকার নাই। আমরা তাহলে বাদ বাকি আলোচনা কালকে যদি কিছু থাকে করবো ইনশাল্লাহ, আর সোমবারে বাকিটা পড়ি আমরা কি শেষ করে ফেলবো। আর যদি চান কালকে একটা পরীক্ষা দিব, যদি পারি আমি, তাহলে যেই টপিকগুলি পড়ালাম, উপসর্গ, উপসর্গ পড়ালাম, তাই না, তারপরে এই যে জ্যোতিষের চিহ্ন পড়ালাম, অর্থাৎ গতকাল আর আজকে যেই টপিকগুলি পড়ালাম, যদি সম্ভব হয় তাহলে আগামীকাল রাতে একটা পরীক্ষা নিয়ে নিব। আর আগামীকাল সকাল 9টায় আবার ইনশাল্লাহ ক্লাস নেব। আর সোমবারে পরীক্ষাটা দেওয়া আছে, সেই পরীক্ষাটা নিয়ে বাদ বাকি আলোচনা করে ইনশাল্লাহ সোমবারে আপনাদের সমস্যা নিয়ে একটু কথা বলবো। যার যা কিছু সমস্যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। আগামীকাল আমি কমার ব্যবহারটা বুঝেন না কেন ভাই? কমা, ওই যে বললাম দিন, তার ঠিকানা লিখতে কমা, ঠিকানা, ঠিকানা তো লেখেন না ফাতেমা, কেমনে বুঝবেন? ওই যে এরকম বাড়ি নম্বর কি 569 দিয়ে কমা, রোড নম্বর কি রোড নম্বর 2, সেক্টর ধরেন 11, ঠিক আছে, তারপর মহল্লা এরকম যদি থাকে, মহল্লা দিলেন, দিয়ে কমা, তারপর থানা, তারপর প্রতিটা অংশের পরে কমা, ঠিকানার প্রতিটা অংশের পরে কমা, ঠিকানার প্রতিটা অংশের পরে কমা। আর আমি, তুমি, সে ক্রমিক লিখতে হবে, পজিটিভ হলে তুমি, সে, আমি, শেষে 231। এবিডি সিদ্দিক, ভালো কাজ যদি হয়, ভালো কাজ, তাহলে 231। তুমি, সেও, আমি নামাজ পড়েছি বা ওয়াজ শুনতে গেছিলাম, তুমি, সে, আমি। পজিটিভ কাজ হলে তুমি, সে, তারপর আমি, 231। আর নেগেটিভ কাজ, চুরি করতে গেছিলাম, তাহলে আমি, তুমি, সে। আমি, তুমি, সে টাঙ্কি মারতে গিয়ে ধরা পড়েছি, চুরি করতে গিয়ে, তাহলে আমি, তুমি, সে। নেগেটিভ কাজ হলে আমি আগে, নিজের দায় আগে স্বীকার করতে হবে, আমি, তুমি, সে। আর পজিটিভ কাজ হলে তুমি, সেও, আমি, শেষে। যে তো বাগধারা, যে বাগধারা দিব, আচ্ছা বাগধারার একটা প্রকাশটা তাহলে দিয়ে দিই, আমি টপিকগুলি লিখে দিই। জানি না প্রশ্ন রেডি করতে পারবো কিনা, চেষ্টা করব কালকে যদি সম্ভব হয়। তাহলে উপসর্গ লিখে নেন, উপসর্গ, তারপরে হচ্ছে আজকে জ্যোতি চিহ্ন, বিশেষ করে জরুরি টপিকগুলো, জ্যোতি চিহ্ন, তারপরে হচ্ছে বাগধারা, এক কথায় প্রকাশ, উপসর্গ, জ্যোতি চিহ্ন, বাগধারা, এক কথায় প্রকাশ। আর কাল যদি পারি এই কয়টা টপিকের উপরে আগামীকাল যদি সম্ভব হয়, আমি নিশ্চিত করছি না, যদি আমি প্রশ্নটা রেডি করতে পারি, কারণ এখানে অনলাইনে প্রশ্ন করার অনেক ঝামেলা, আমি যদি পারি ভাই তাহলে এগুলো কালকে নিব।
9টা 15 মিনিটের ক্লাস নিব, নিয়ে 11টায় গিয়ে এই কয়টা টপিকের উপর পরীক্ষা নিব। মেমোরাইজিং টপিক দুটো দিলাম, বাগধারা এক কথায় প্রকাশ, তার সাথে উপসর্গ পড়েছি গতদিন, জ্যোতি চিহ্ন পড়লাম আজকে কাল। আর বুধবারে গিয়ে আপনাদের কালকে ইনশাআল্লাহ সব শেষ করে ফেলবো যা কিছু বাদ বাকি আছে। আর বুধবারে গিয়ে শুধু সলভ, এই যে ব্যাকরণ নিয়ে যার যা কিছু আছে, যত সমস্যা আছে ব্যাকরণ, এই যে 1.5 মাস ধরে পড়লাম, আপনাদের যত রকম সমস্যার উত্তর দেইনি, উত্তর দিতে পারিনি, অনেক চাপের ভিড়ে অনেক প্রশ্ন করে উত্তর পাননি ভাই, আমি ক্ষমা প্রার্থী। কারণ এই কোর্সটা শেষ করতে চেয়েছিলাম, ভেবেছিলাম পারবো কিনা, তো ইনশাআল্লাহ সৃষ্টিকর্তার দোয়ায় কোর্সটা মোটামুটি ভালো মতোই শেষ করতে পেরেছি। তো আমি কালকে বাদ বাকি ছোট ছোট টপিকগুলো পড়িয়ে শেষ করে, আর বুধবারে গিয়ে আপনার একটা পরীক্ষা আগে থেকে ঘোষণা করা আছে, সরি সোমবারে, সোমবারে গিয়ে ওই পরীক্ষাটা নিব, প্লাস আপনাদের শুধু সেদিন সমস্যার সমাধান দিব। ওই দিন অন্য কোনো ক্লাস নাই, সোমবারে কোনো ক্লাস নাই, কালকে ক্লাস করাবো, করে শেষ করবো, করে সোমবারে গিয়ে আপনাদের যার যত রকম ব্যাকরণের প্রবলেম, সেই প্রবলেম গুলি ইনশাআল্লাহ আপনারা আপনি আমার উপর ঝাঁপাই পড়বেন, আমি কোনো টপিক না, শুধু এই সমস্যাগুলো সলভ দেব, চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার সাধ্য মতো। আর পরীক্ষা একটা দেওয়া আছে সোমবারে, দিয়ে শেষ করে ফেলবো। আর যদি আপনারা চান তাহলে বুধবার রাতে আমি একটা মডেল টেস্ট দিব, যদি চান আপনারা, জি 100 নম্বরের একটা মডেল টেস্ট দিব। তো ধন্যবাদ। পুরা গঠিত বর্তমান আর পুরা গঠিত অতীত, অতীতে যেটা শেষ হয়ে গেছে, মৌসুমী আক্তার ক্লাসটা আবার ঘুরে দেখবেন, অতীতে যেটা শেষ হয়ে গেছে পুরা গঠিত অতীত, আর যেটা বর্তমানে শেষ হয়েছে পুরা গঠিত বর্তমান। আমি ভাত খেয়েছি কখন, বর্তমানে কাজটা শেষ করেছি। আর আরো সহজ, যদি ক্রিয়া শেষে স সি সেন থাকে, কি থাকে, স সি সেন, তাহলে পুরা গঠিত বর্তমান। আর পুরা গঠিত অতীতে শেষ হয়েছে, সেই ক্ষেত্রে ললি লেলেন, তাহলে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলি, করিয়া ছিল, করিয়া ছিলি, খাইয়া ছিল, বাবা ভাতটি খেয়েছিল, শিকারী পাখিগুলি করেছিল। তার মানে কাজটি অতীতে শেষ হয়েছিল, অতীতে শিকারী গুলি করেছিল, বাবা ভাত খেয়েছিল, মিনা গান গেয়েছিল, আমি মাছ ধরেছিলাম, ছেলেরা ক্রিকেট খেলেছিল, অতীতে শেষ হয়েছিল। আর বর্তমানে শেষ হয়েছে, আমি ভাত খেয়েছি, মিনা গান গেয়েছে, বাবা বাজারে গিয়েছে, বর্তমানে কিন্তু কাজটা শেষ। আচ্ছা, না ক্লাস শেষ হলেও আত্মিক সম্পর্কটা থেকে যাবে হাবিবুর রহমান। আর যদি সাহিত্যের কোর্সটা পাই, করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আরো কিছুদিন আপনাদের সাথে থাকতে পারবো। দেখা যাক, আমি এখনো নিরাশ হইনি, কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছি, তারা যদি লিঙ্কটা করেন আর কি, তাহলে আমরা। স্যার গত প্রশ্নগুলোর সমাধান সব পিকচার দিলে ভালো হতো। আচ্ছা, সমাধান তো আমরা যখন আপনি উত্তর দিয়েছেন তখন তো সমাধান পেয়ে গেছেন মুন্নি, যখন আমরা ধরেন উত্তরটা আপনি দিয়েছেন তখন তো সাথে সাথে সমাধান পেয়ে গেছেন, নতুন করে সমাধান কি দিব? তারপর 2-4টা দিয়েছি, সম্ভব হলে আরো কিছু সমাধানের পিকচার দিয়ে দিব। জি নুর আলম, হ্যাঁ মিস ইউ টু মাচ, ভালো থাকবেন। আজকে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি না, জি আমি কালকে পরশুদিন 2 দিন ক্লাস নেবো, নিয়ে সোমবার ইনশাআল্লাহ আপনাদের কাছে ফরমালি বিদায় নিব। আর যদি সাহিত্যের কোর্সে আসি আবার যুক্ত হবো। জি, তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আশা করছি। আল্লাহ হাফেজ।